আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের যেই আ বিচার, সেই বিচারটি অত্যন্ত কাঙ্ক্ষিত সাধারণ মানুষের কাছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ৫ মাসেও নানা রকমের গড়িমসি, নানা রকমের ঘটনা আমরা দেখছি। একবার বলছে হবে, একবার বলছে হবে না। এবং যেই কমিশনটি বা যে বিচারের প্রক্রিয়াটি বা যে পুনঃতদন্ত ১ম এই হওয়ার কথা ছিল, সেটি তারা ৫ মাসেও তারা প্রায় ৫ মাসেও তারা এখনো কোনো অ পদক্ষেপে যেতে পারেনি। নানা রকমের চুদুর-বুদুরের পরে আমরা এখন দেখছি যে আগামী ৫ কার্য দিবসের মধ্যে নাকি তদন্ত কমিটি গঠিত হবে। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে সফরে এসেছিলেন এবং জানা যাচ্ছে তিনি গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক করেছেন ঘন্টাব্যাপী। তো এই রুদ্ধদ্বার গোপন বৈঠকে আসলে কি হয়েছিল? কেন এই ঘটনাটি ঘটলো? সরকার এই বিষয়টি জানে কিনা? এর প্রভাব কি? এই বিষয়টি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই আজকে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই এবং আপনার উপস্থিত সহ আলোচক মেজর সুমন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং অনেকদিন পরে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। ধন্যবাদ। না, ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের আরেকজন অতিথি মেজর সুমন আহমেদ। উনিও আপনাদের কাছে খুব পরিচিত। উনার বিশ্লেষণ আপনাদের খুব ভালো লাগে। বিভিন্ন মেসেজে বা উনার আলোচনা আমরা এটা দেখি। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুমন ভাই, আপনি মিউট হয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অতিথি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ১ম এ মুস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করি। এই যে ধরেন বিডিআর কে নিয়ে এই যে ধরেন উম যা আমরা দেখছি আরকি, এই সরকারের আসলে রিজার্ভেশনটা কোথায়? মানে যে বিচারটা ১ম এই হওয়ার কথা, সে বিচারটা নিয়ে তারা, আমি যেমন আজকের এই শিরোনামে আমি যে চুদুর-বুদুর শব্দটা ব্যবহার করেছি, এটি কিন্তু আঞ্চলিক শব্দ। বাট এর মানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা আরকি। মানে এই যে উল্টাপাল্টা কাজ আমরা যেগুলো দেখছি, কারণ হাসিনার যে স্বৈর শাসনের যে সূচনা, সেই সূচনার ১ম আঘাতটা আসছিল কিন্তু বিডিআরের সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মানে হাসিনার সূচনাটা ছিল ঐটা। তো এইটারই যদি বিচার শুরু করার ক্ষেত্রে ধরেন ইন্ডিয়ার আপত্তি থাকে, অনেক স্টেক এখনো ক্ষমতাবান বাংলাদেশে আমরা জানি। তো সব মিলিয়ে এ এ আপনি কিভাবে দেখেন? এই যে এত কিছুর পরে এখন যে ঘোষণাটা আসছে, এই ঘোষণাটা কতটুকু কার্যকর হবে মনে করেন? সব মিলিয়ে আপনার একটা আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ কনক ভাই। আলোচনার শুরুতে আমি যে ৫৭ জন অফিসার এবং বেসামরিক যারা এই নির্মম একটা ঘটনায় নিহত হয়েছেন আ এবং পরিবার যেগুলো নির্যাতিত হয়েছেন তাদের মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি। সবার জন্য সমবেদনা এবং আমাদের একটা ব্যর্থতাও এখানে একই সাথে আমাদের ব্যর্থতা যে আমরা তখন সেনাবাহিনীতে ছিলাম। আমরা আ যে লেভেলেই যাকেই আমরা আ দোষারোপ করি না কেন, এট দ্য এন্ড আমরা চাকরিরত অবস্থায় তাদেরকে আমরা সেভ করতে পারিনি। এটার জন্য আমাদের একটা ব্যর্থতা আছে। এটা আমরা স্বীকার করে নিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, ওই সময়ে এই জিনিসটা নিয়ে যখন এই আমাদের ২য় স্বাধীনতা যেটা বলেছি ২০২৪ এ আ এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এখন বিডিআর এর যে হত্যাকাণ্ড যেটা হয়েছে, এটার একটা সুষ্ঠু বিচার একটা হবে। আমরা আগেই সবাই জানি এটা ডিটেইলস আলোচনার কিছু নেই যে এর আগে ৩ টি যে কমিটি এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল, তারা একটাও সবকিছুই আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ফরমায়েশ অনুযায়ী জিনিসটা করেছে। ইভেন এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার উনি নিজেই ওখানে ছিলেন। এবং তখন তার ওখানে অবশ্যই কিছু লিমিটেশন ছিল যার প্রেশার উনি নিতে পারেননি। এবং আমরা আশা করেছিলাম যে এখন যেহেতু ওই প্রেশার গুলো তার কাছে নেই। অতএব এখন জিনিসটা আ একটা নিরবিচ্ছিন্নভাবে একটা সহজ স্বাভাবিকভাবে একটা কমিশন গঠন হবে। এবং এর আগে আমরা ২ বার ঘোষণাও দিয়েছি যে কমিশনটা হচ্ছে। এর মধ্যে আইন উপদেষ্টাও বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। কিন্তু লাস্ট কিছুদিন আমরা দেখলাম আপনি যে ওয়ার্ডটা ইউস করেছেন জুদুর-বুদুর ওইটাই হচ্ছে। পিলো পাসিং টাইপ আ ইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে আইন মন্ত্রণালয় বলতেছে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিছি। ওরা ওরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে প্রধান উপদেষ্টা ওখান থেকে অ্যাপ্রুভাল হয়। এটা একটা পিলো পাসিং টাইপ হয়ে যাচ্ছে। এটাতে মেইন যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সরকার এটার ব্যাপারে আন্তরিক না। এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে যখন আমাদেরকে ঘোষণা দিয়ে দিল যে এটা নিয়ে হবে না, অ্যাকচুয়ালি
মিলিটারি অফিসাররা স্পেশালি উই গট আউটরেজিয়াস। আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি নিজেও লাইভে এসে এটা নিয়ে অনেক সমালোচনা করেছি যে এটা দিতেই হবে। আমি পরবর্তীতে আমাদের রিটায়ার্ড অফিসার্স ফোরাম যেটা আছে ওখানে আমি লাইভে গিয়েছি। লাইভে গেছে সমস্ত অফিসারদেরকে বলেছি এবং সমস্ত অফিসার এবং সামনে একটা নির্বাচন আছে ২১ তারিখে। যারা অংশগ্রহণ করছে তারা সবাই অ্যাসিওর করেছে যে এটা নিয়ে তারা মাঠে নামবে এবং এটাকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং এটার পরবর্তীতেই আমরা দেখলাম যে আবার ঘোষণা দেওয়া হলো যে একটা কমিটি করা হবে। দেখেন আগে কিন্তু করা হচ্ছে কমিশন, এখন বলতেছে কমিটি। এখানে বুঝতে হবে জনগণকে এবং মানে আমাদেরকে যে একটা মানে ছেলের হাতের মোয়া দিয়ে ভুলায় রাখার জন্য চেষ্টা জাস্ট ওরকম একটা অ্যাটিটিউড যে কমিটি করা হবে। whereas কমিটি এবং কমিশনের মধ্যে বিস্তর ফারাক। কমিটি আগে যে নির্বাচন আগে যে তদন্তগুলো হয়েছিল এগুলো ছিল কমিটি। জাহাঙ্গীর স্যারের আন্ডারে যেটা ছিল তারা কি করছে? তারা এনটিএমসি এর কাছে কল লিস্ট চেয়েছে, তারা পায়নি। তারা আ অনেক সাক্ষী যারা সরকারি চাকরিজীবী এবং সরকারি গোয়েন্দা সংস্থা, সরকারি আম আ আমলা, রাজনীতিবিদ তাদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে, পায়নি। whereas একটা কমিশন যখন হবে মানে কমিটির কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সমস্যা তাদেরকে ডিফাইন করে দেওয়া হয় একটা সরকারি আ আ আ একটা ধারার মাধ্যমে যে একটা আদেশের মাধ্যমে যে আপনারা এই জিনিসটা খুঁজে বের করবেন এবং রিকমেন্ডেশন দিবেন। এবং ওই রিকমেন্ডেশন এর কোনো আইনি বাধ্যবাধকতা নাই। যেটা সরকারকে পালন করতেই হবে। whereas আও কমিশন যেটা আমাদের এখানে গুম কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে। এটা একটা লং টার্ম এবং সাস্টেইন এবং এটা টেকসই একটা আ আ সংস্থা যেটার অথরিটি হচ্ছে এই কমিশন ইচ্ছা করলে আ প্রফেসর ইউনূসের সাক্ষী নিতে পারবেন। তারা যদি চায় মনে করেন যে এই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। সো এই জিনিসটার মধ্যে ২ টা পার্থক্য বুঝতে হবে। সো আমাদেরকে সেইম একই মানে ছেলের হাতের মোয়া ধরায় দিচ্ছে হচ্ছে বা জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে। এটার জন্য আমি দুঃখ পেলাম যে উনি নিজে একজন মিলিটারি অফিসার এবং উনি এই জিনিসটা খুব কাছে থেকে দেখেছেন এবং এই সিচুয়েশন এ উনি পূর্ণ সহযোগিতা করতেছেন না। বাট আমি এটা বলে রাখতে পারি আপনাকে আমাদের রিটায়ার্ড অফিসার যারা আছে তাদের কমিউনিটিতে আমি কথা বলেছি। আ তারা এই জিনিসটা কমিশন না হওয়া পর্যন্ত আ ব ব মাঠ ছাড়বে না। এবং এটার জন্য যতদূর ডিসট্যান্স যাওয়া যায় এবং আপনারা অলরেডি দেখেছেন আজকে আমি মেইনস্ট্রিম নিউজে দেখলাম যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার সহ আ একটা বড় দল শহীদ মিনারে গিয়েছিল এবং তারা তাদের এই যে কমিশন গঠনের কথা বলেছে। এবং শুধু কমিশন গঠন করলেই হবে না। কমিশনটাকে করতে হবে কাদের দিয়ে করাইতে হবে। এখন যদি একজন আওয়ামী ভাবপন্ন একজনকে জেনারেলকে যদি দেয় বা আমলাকে বা বিচারককে দেয় তাহলে ওটা আমরা মেনে নিব না। আমি এর আগেও আমার নিজস্ব ইয়াতে ফেসবুকে আমি বলেছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে আগে যদি তারা নামটা বের করে দেয় তাহলে কিন্তু পাবলিক রিঅ্যাকশনটা দেখা যায়। এটা কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার একটা কাজ কিন্তু। আমরা যখন গোয়েন্দা আ বা কোর্স করেছি তখন কিন্তু এই গুজব নিয়ে পড়ালেখা করেছি। গুজবটা কি করে? সরকার তার একটা মত হবে কিনা আগে একটু গুজব ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সরকার পাবলিকের রিঅ্যাকশনটা দেখে দে টেক দ্যা রাইট ডিসিশন। বাট এই জিনিসটা কিন্তু ১ম বার আমরা শুধু দেখেছিলাম যে কারাগার উপদেষ্টা একটা লিস্ট বের করেছিল। তখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। এখন কিন্তু আর কাউকে লিস্ট-টিস্ট বের করে না। ফটফট করে এই কমিশনের দায়িত্ব সে এটা এভাবে দিয়ে দিচ্ছে। এইটা হতে মানে হওয়া যাবে না। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়া আমরা ধরে নিয়েছিলাম যে প্রেজেন্ট যে সিচুয়েশন আছে এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। যেখানে আন্তর্জাতিকভাবে বা ইন্ডিয়ার যে সমস্ত নেইবার গুলা আ তার বিরুদ্ধে আছে। রিসেন্টলি আমরা দেখলাম যে আমেরিকা বলে দিয়েছে যে আমেরিকা ভারত একটা অসহযোগিতামূলক দেশ। এর মানে হচ্ছে আ অলমোস্ট শত্রু গণ্য করা। ইরানকে এবং চায়না বা এদের সাথে যে অ্যাটিটিউড গুলা থাকে এগুলা যদি বিষ হয় এদেরকে ধরতে হবে ১৫, ১৬, ১৭, ১৮ বাট ইন্ডিয়া কিন্তু একটা ব্যাক ফুটিং এ আছে। তারপরে আমরা সবাই জানি যে আ কানাডাতে একটা শিখ হত্যার সাথে তাদের একটা ডিপ্লোম্যাটিক্যাল সমস্যা হয়েছে। তারপরে নিউ ইয়র্কে একজন শিখ ড্রাইভার হত্যার পরে একজন রয়্যাল এজেন্ট নাম সম্ভবত বিকাশ যাদব বা তাকে নাম এফবিআই লিস্টে আসছে। মানে ওয়ান্টেড লিস্টে তাদেরকে আসছে। এরকম একটা সিচুয়েশন এ যখন তারা একটা ব্যাকফুটিং এ আছে চতুর্দিকে, তাদের নেইবারদের সাথে সম্পর্ক খারাপ। আমরা অলরেডি দেখেছি যে সুইজারল্যান্ড তাদের নাগরিকদেরকে একটা এবং এডিশনাল ট্যাক্সেশন দিয়েছে। তারা একটা লিমিটেড করে দিয়েছে তাদের ব্যবসা-বাণিজ্য আর অন্য কিছু। তাদেরকে এখন ওখানে থাকতে হলে এবং বা তাদের ইনকামের উপরে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে সারা আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া একটা ক্রাইসিস এর মধ্যে আছে। এই টাইমে যদি এই জিনিসটা হয়, এই এই বিডিআর পিলখানাদের নিয়ে একটা কমিশনের মাধ্যমে যদি সঠিক তথ্যটা উঠে আসে। অলরেডি আপনি দেখেছেন কিনা আজকে একটা সময় টিভিতে দেখলাম ব্রিগেডিয়ার সরি ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ উনি বলেছেন যে তার রুমে যখন আসে ৩ জন এসেছিল এবং তারা হিন্দিতে কথা বলতেছিল। এবং এছাড়া এর বিভিন্ন আ বা মানে আছে এভিডেন্স আছে এবং
যখন ওই সময়কার যারা অফিসাররা এই ইনভেস্টিগেশনে জড়িত ছিল, তারা যখন দেখেছে যে আমরা এভিডেন্স দিচ্ছি, এগুলো গায়েব হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা নিজেদের কাছে রেখে দিয়েছে। এইরকম একজন অফিসারকে, যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি অ্যাকচুয়ালি ফোন করে বলেছিলাম ২ মাস আগে যে, "দোস্ত এখন তো সিচুয়েশন নরমাল, তুই এখন এভিডেন্স সামনে নিয়ে আয়।" আমি ইভেন বলেছিলাম যে কনক ভাইয়ের সাথে তার একটা করায় দিব। তো সে জাস্ট কিন্তু বলেছে, "দোস্ত এখনো টাইম হয় নাই।" এবং আমি তার আগে কনভিন্স হই নাই, বাট আমি এখন কনভিন্স যে এখনো ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে এমনভাবে আছে, এবং এই সরকার যে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত না, এটার প্রমাণ হচ্ছে বিক্রম মিশ্র আসলো। আসার পরেই কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ছিল যে কমিশন হবে। এরপরে এটা কমিশন হবে না। তারপরে এখন বলতেছে হবে কি কমিটি হবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে আ সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্র যাওয়ার আগে দেখা করেছে। এবং লুকিয়ে দেখা করেছে, এবং এই নিউজটা সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আলোচনা কি হয়েছে, এটা আমি এর আগে বলেছি যে তাদের মধ্যে যে চুক্তি-টুক্তি হয়েছে, আমি একটা সোর্স থেকে পেয়েছি যে চুক্তি-টুক্তি যেগুলা হয়েছে, আ এগুলা যেন পাবলিকলি প্রকাশ করা না হয়। আমি আবার দেখতেছি যে আ আ ওই আইন উপদেষ্টা বলেছে যে চুক্তিগুলো প্রকাশ করা হবে। এখন কিন্তু প্রকাশ করেনি কিন্তু। হ্যাঁ? এতেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওদের একটা প্রেশার আছে, এবং আজকে আবার একটা নতুন তথ্য পেলাম যে আ তারা নাকি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াইছে। তারপরে আ এখানে এই ১৬ই ডিসেম্বর উপলক্ষে ভ্যাটার্ন এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে। আমাদের কিছু ভ্যাটার ওদের দেশে যাবে, ওদের দেশে এটা নিয়ে অনেক আলোচনা হইছে। বাট এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। কারণ এটা সো সিম্পল একটা জিনিস, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলই হয়। এখানে বাই ইন পারসন কেন দেখা করতে হবে? তো আমার কাছে সে পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারা এই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আল্টিমেটলি আউট হবে। জি, আউট মোস্তফা হলে ভাই, যেটা হবে, আমি আ জি, না, আচ্ছা আপনি আমি শেষ করেন। একটু শেষ করি। আমি একটু শেষ করি। এটা হুম, হচ্ছে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে, স্টিল জেনারেল ওয়াকার ইস এ বিগ স্টেক হোল্ডার। এবং এটা বাংলাদেশের জনগণও জানবে, সরকারও জানবে যে স্টিল মানে আমাদের সরকারের সাথে যেটা হচ্ছে, মানে ইউনূস সরকারের সাথে যেটা হচ্ছে, তার সাথে সবাইকে দেখিয়ে দেওয়া যে স্টিল হি ইস এ বিগ স্টেক হোল্ডার। এটা হচ্ছে ওদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে আমি মনে করি। বাট এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমরা রিটায়ার্ড অফিসার যারা আছে, তা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা কমিশন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, এবং শুধু হলেই হবে না, আমাদের পছন্দ অনুযায়ী এটার যারা এটা করবেন সদস্যদের নিয়োগ করতে হবে। ধন্যবাদ। জি। মেজর সুমন, এই যে ধরেন মুস্তাফিজ ভাইয়ের কথাটা আমরা শুনলাম। তো বাংলাদেশে আসলে অ্যা ভারতের তো একটা চাপ আমরা বুঝতেই পারি যে তারা চায় না এর একটা বিচার হোক। তো বাংলাদেশেও অফিসারদের মধ্যেও বাংলাদেশের সেনাপ্রধান সহ আমাদের যারা বড়, বড় সেনা কর্মকর্তা আছেন, যাদের সহকর্মী হারিয়েছেন, এখন জুনিয়র অনেকে হয়তো এদের অনেককেই চেনেন না বা জানতেন না বা আন্ডার কমান্ডে ছিলেন না। কিন্তু এখনো তাদের কমান্ডে ছিলেন বা তাদের সঙ্গে কাজ করেছেন। এমন কিন্তু মিড লেভেল বা টপ লেভেল অফিসারের সংখ্যা কিন্তু কম না। কারো বন্ধু, কারো কলিগ, কারো অধীনে ছিলেন। তো আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ থেকে কারা আসলে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে? সুমন ভাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন অতিথি যোগ দিচ্ছেন। আমি একটু ওনাকে সংযুক্ত করি। ব্রিগেডিয়ার হাসান নাসির। নাসির ভাই আমাকে একটু আগে টেক্সট করছিলেন উনার আজকের পরিস্থিতি নিয়ে। তো আমি বললাম যে, "আপনিও কেন হোয়াই নট? আপনি কেন জয়েন করছেন না আমাদের সাথে?" উনি জয়েন করেছেন। নাসির ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জয়েন করছেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনাকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমরা জাস্ট আপনার কথাই বলতেছিলাম। আপনার শহীদ মিনারে যে আপনি স্পিচ দিয়েছেন, এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলাম স্যার। জি, নাসির ভাই, আমি আসছি আপনার কাছে। সুমন তোমরা ভাই যে থাকলে ভালো লাগতো। স্যার, জি, অফ কোর্স স্যার। কনক ভাই, মাইক্রো আম, আপনি যে জায়গাটাতে প্রশ্নটা করছেন, আমার মনে হয় সেই জন্য আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই যে অ্যাকচুয়ালি কেন এই কমিশন বা একটা কমিটির দাবি, সেটা থেকে আসলে আমরা বুঝতে পারবো। আহ, মুস্তাফিজ কভার করলো যে বিভিন্ন কমিটি ছিল, একটা বিচার হয়েছে, আদালতে প্রক্রিয়াধীন আছে, এই সমস্ত জিনিস আছে। বাট দেখেন জিনিসটা কিভাবে এটার তদন্ত বা বিচার হয়েছে। প্রথম কথা, এটার সাথে মাস্টারমাইন্ড যারা পলিটিক্যাল এবং প্ল্যানার্স ছিল যারা, এই আপনার আওয়ামী লীগের নেতা নেত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী পতিত হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী, দেন নানক, মির্জা আজম, তাপস, শেখ সেলিম এবং অন্য আরো অনেকে, যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা আমাদেরকে আটকে রাখছিল। এই প্রথম পয়েন্টটা আমরা দেখতে পারলাম বা দেশের জনগণ দেখতে পারলো, এদেরকে সেফলি এই যে কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। এটা একটা জিনিস ছিল।
2 নাম্বার জিনিস দেশের জনগণ দেখতে পাইল যে যারা এই কিলিং এ অংশ নিয়েছিল ভারতীয় এবং বিডিআর এর ভিতরে একটা অংশ, ক্ষুদ্র অংশ, যাদেরকে দিয়ে কিলিংটা করানো হয়েছে, তাদেরকেও কিন্তু এই কিলিং এর মধ্যেই 26 তারিখে এবং 27 তারিখে সেফলি দেশের বাইরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ধরেন 800-র মতন যাদের কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট আছে অথবা যারা সম্পূর্ণ নিরীহ, তাদেরকে নিয়ে বিচারটা হয়েছে। তার মানে মাস্টার মাইন্ড, প্ল্যানার তারা বিচারের আওতায় আসে নাই। দেন সত্যিকারের কিলার বাংলা বিডিআর এর হোক অথবা সেটা ভারতের ব্ল্যাক ক্যাটস হোক, তাদেরকে সেফলি পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে। এবং বিচারের নামে যে প্রহসনটা, সেটার জন্য কিছু লোক যারা ইনভলভ ছিল আর বাকি নিরীহদেরকে নিয়ে করা হয়েছে। তো সেইখান থেকে কিন্তু অসন্তুষ্ট, এবং তারপরে রায় আসছে বা অন্যান্য জিনিসগুলো হয়েছে, বাট লোকে কিন্তু তখন বুঝে নিল যে না, জিনিসগুলা অ্যাকচুয়ালি ঠিক রাস্তায় হাঁটতেছে না। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে জিনিসটা হয়েছে, যে মানে কিভাবে অন্যায়টা হয়েছে। একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যে 800 জন ভিতরে ছিল, আমি কিন্তু একদম ডাইরেক্ট এক্সপেরিয়েন্স থেকে, আমার ইনভলভমেন্ট থেকে বলতেছি। সেখানে এই যে একটা মোশাররফ হোসেন কাজল, সম্ভবত আইনজীবী, যে হচ্ছে মানে একটা কুলাঙ্গার দেশের, সে করতো কি, এই সমস্ত যারা আছে বন্দী, তাদেরকে গিয়ে বলতো এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে, এই তোমাদের সবার তো ফাঁসি হয়ে যাইতেছে, সবার ফাঁসি হয়ে যাইতেছে। প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 12 লাখ থেকে 15 লাখ করে টাকা সে নিয়ে নিত, জোগাড় করতো, তাদের ফ্যামিলিকে মাধ্যমে টাকাগুলো আসতো। এবং আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যারা এখনো বন্দী বা সাজাপ্রাপ্ত, আমার এই স্টেটমেন্ট সেটা সঠিকতা, তাদের কাছ থেকে যে তোমাদের ফাঁসি থেকে বাঁচায় দিব, টাকা দাও। তারা তো আর পলিটিশিয়ান না, তাদের জমি জমা বিক্রি করে তাদের ফ্যামিলি সেই টাকা কাজল এবং কাজলের মাধ্যমে তার সাথে যারা, তাদেরকে দিছে। আবার একই সাথে এইটার যে বিচারক ছিলেন, মেট্রোপলিটন সেশন জাজ, মানে রায় কিন্তু তিনি দিতে পারেন নাই। কেন দিতে পারেন নাই বলি, মেট্রোপলিটন সেশন জাজ যে ছিল, পরবর্তীতে বিটিআরসির চেয়ারম্যান এবং রিসেন্টলি দুদক থেকে কমিশনার থেকে পদত্যাগ করা সেই ভদ্রলোক, ওনার কাজ ছিল কি, যারা এর মধ্যে ধরেন 50 থেকে 60 জন আছে যারা কিলিং মিশনের অংশ, যারা পালাই যেতে পারে নাই বা যাদেরকে রেখে যাওয়া হয়েছিল, তাদের সাথে তার ডিলটা ছিল যে ঠিক আছে, তোমাদেরকে আমি বাঁচাই দিব 50 লাখ 60 লাখ এইভাবে। এবং উনি সেইভাবে টাকা জোগাড় করলেন, এবং উনি একটা প্ল্যান করলেন যে মাত্র 5 থেকে 6 জনকে ফাঁসি দেওয়া হবে, বাট বাকি কিছু লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে। বাট এইটা কোনোভাবে আমি সেই অফিসারের নাম বলতেছি না, বাট অবশ্যই সবার ভালো জিনিস খারাপ জিনিস আছে। আমি তার সম্পর্কে ইভেন কিছুদিন আগে একটা প্রোগ্রামে তাকে দায়ী করেছি এই পতিতা শেখ হাসিনা সরকারকে সহযোগিতার জন্য। বাট সে অফিসার কিন্তু একটা ভালো কাজ করছিল। সে এই জিনিসটা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে, ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় করে দেওয়ার কারণে সেই বিচারক, সেই মেট্রোপলিটন সেশন জাজকে তৎক্ষণাৎ প্রেসারের কারণে তাকে সরাই দেওয়া হয়, যেটা আর্মির প্রেসার, পলিটিক্যাল না, পলিটিশিয়ানদের মাথা ব্যথা ছিল না। এবং নতুন বিচারক এসে রায়টা দেয়, যেখানে আমরা দেখি যে 52 জনের সম্ভবত ফাঁসির আদেশ দেওয়া হয় এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। বাট বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, সেটার মধ্যেও কিন্তু অনেকে আছেন যাদের নিরপরাধকে শাস্তি দেওয়া হয়েছে। তো এই প্রেক্ষাপটে 4টা দাবি গত 15 বছর ধরে, বা আপনি বলতে পারেন যে রায় হওয়ার পরের থেকে দেশের জনগণ এবং সেনাবাহিনী বা আর্ম ফোর্সের মধ্যে ছিল। প্রথম কথা, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হইতে হবে। যারা এই বিচারের আওতায় যাদেরকে আনা হয় নাই, সেই পলিটিশিয়ান এবং মাস্টারমাইন্ড, তাদেরকেও অন্তর্ভুক্ত করে বিচারটা হইতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যেখানে ন্যায় বিচারের নামে অবিচার করা হয়েছে, মানে নিরীহ যাদেরকে বিডিআর এর সৈনিক অথবা অন্যদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সেটাকে রিভার্স করতে হবে। আমরা চাই অবশ্যই যারা জড়িত তারা শাস্তি পাক, কিন্তু যারা জড়িত না কোনোভাবে, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করা। তৃতীয় যেটা ছিল,
যেহেতু একটা সরকারি বা বাংলাদেশে প্রশাসনের ব্যবস্থাপনা বা পলিটিক্যাল মোটিভেশনে এই জিনিসটা হয়েছে, সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সেটা সঠিক বিচারের জন্য। 4 নাম্বার, এই যে বিচারের নামে প্রহসন, সেটা নিয়ে জনগণ এবং আর্ম ফোর্সেস এর অফিসার সৈনিক সবার মাঝখানে যে ক্ষোভ আছে, সেটাকে প্রশমিত করে তাদেরকে এই জিনিসটা অ্যাটলিস্ট বলা যে না, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তো এই 4টা জিনিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, কথা বলে যাচ্ছিলাম বিভিন্ন ফর্মে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আছেন, উনিও যতটা সম্ভব করেছেন। তো সেই কারণে আমরা একটা আশার আলো দেখছিলাম। এখন আমি আমার আগের 2-3টা অনুষ্ঠানে বলেছি যে আমার পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর মিজান, 5th লং কোর্সের, উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আমাদের উপদেষ্টাদের মাঝখানে যারা যারা স্টেক হোল্ডার ডিসিশন মেকিং আছেন তাদের সাথে কিন্তু উনি কথা বলে যাচ্ছিলেন, এবং সেখান থেকে একটা আশা পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ, এর জন্য কমিশন হবে, এবং আমি জানাইছিলাম যে হচ্ছে, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হবে। বাট আপনি যেই জিনিসটা, আরেকটা জিনিস যেটা বললেন, এখানে কিছু কিছু লোকের ভয় ছিল। কিছু লোক মনে করে, ভুল করে মনে করে যে হয়তো একটা কমিশন যদি হয় যার বিচারিক এখতিয়ার আছে এবং তাকে যদি ডাকা হয় সেখানে উনি ডিনাই করতে পারবেন না, সেখানে তাদেরকে ইমপ্লিকেট করা বা অথবা সাক্ষী হিসেবে ডাকা হতে পারে। সেই কারণে কিন্তু এই জিনিসটার একটা ডিলে গেম খেলার চেষ্টা হয়েছে। আমি সরাসরি বলি যে ধরেন আমি সেখানে ছিলাম মেজর সুমন আহমেদ, আমি ছিলাম 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে, তেমনি ভাবে আরো অনেক, মোট 4টা ব্রিগেডের বিভিন্ন অফিসার, বিভিন্ন সৈনিক কোম্পানি এলিমেন্ট ছিল। আমরা তো কেউ আসলে ভিতরে ঢুকে জিনিসটার সমাধান করতে পারি নাই। আমরা বলি যে উপরের আদেশ ছিল, সেই কারণে পারি নাই। তো সেই কারণে একজন যদি আজকে ধরেন, আমি জানি সেনাপ্রধানের মনে কখনো এই ধরনের কোনো চিন্তা বা ভয় নাই। মাঝে মাঝে একটা কথা আসে যে উনিও তো, ওনাকে দায়ী করা হবে যে কেন উনি ভিতরে ঢুকেন নাই, কেন কোন আদেশে ঢুকেন নাই। আদেশ আমাদের সবার ছিল। যেটা পার্থক্য একটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর যে চ্যানেল, সেখান থেকে সেই অনুযায়ী আমরা ভিতরে ঢুকতে পারি নাই, আমাদেরকে সেনাপ্রধানের থেকে ডাউন আদেশটা দেওয়া হয় নাই। আর বলা হয় যে না, সেনাপ্রধান হয়তো তার অতিরিক্ত আরো 2-1 জায়গা থেকে আদেশ পাইছেন, আমি সেটা ব্যাপারে জানি না, বাট আমরা কেউ আসলে ঢুকতে পারি না। সুতরাং আজকে যদি কাউকে সেই কারণে সাক্ষী অথবা ইমপ্লিকেট করা হয় ব্যর্থতার জন্য, প্রথমে তো আমাকে বলা হবে, আমি তো সেখানে প্রথম আমার মানে আর্মি সেনাবাহিনীর এলিমেন্ট নিয়ে সেখানে গেছিলাম। তো ব্যর্থতার জন্য কাউকে যদি দায়ী করা হয় সেখানে, আমাকে দায়ী করা হোক। সুতরাং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমি জানি যারা এটা নিয়ে, এই কমিশন গঠন নিয়ে প্রচন্ড দাবি করে আসছিলেন, তারা প্রতিটা জায়গায় আশ্বস্ত করেছেন যে আননেসেসারি কাউকে হ্যারাস করা হবে না। এই অ্যাসুরেন্সটা যখন দেয়া হয়, সেই ফাঁকে যেটা করে, আমি সবসময় বলি যে ডিজিএফআই তাদের রোলের মধ্যে থাকলে জিনিসটা একটু ভালো হয়। তারা আননেসেসারি জিনিসগুলোকে পেঁচায়, ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃতভাবে। দেখেন, আমি জিনিসটা বলছি, মেজর জেনারেল জাহাঙ্গীর, আপনি আমার স্নেহভাজন। প্রথম কথা, আপনি আপনার অফিসারদেরকে চেক করেন, তাদেরকে সামলান। যেটা হয়েছে যে কোনো পক্ষ থেকে, আমি জানি না অন্য কোনো দেশ থেকে কোনো উস্কানি ছিল কিনা, এই যে একটা রিট হইলো, যে কারণে আমরা দেখতেছি যে আদালতের ইনভলভমেন্ট, আদালতের এখানে কোনোভাবে আসবার কথা ছিল না। এখানে যত কমিশন বা যা কিছু হয়েছে, প্রফেসর ইউনুস উনি কমিশন গঠন করে দিয়েছেন, বলছেন হয়ে গেছে। হ্যাঁ, এটাতে মামলা চলমান আছে, সেটার জন্য সাংঘর্ষিক কোনো কিছু না করেই অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিন্তু এই কমিশনটা গঠন হওয়ার কথা, গঠন করবার কথা। বাট এখানে একজনকে, যিনি সেলিব্রিটি লয়ার বা আইনজীবী হওয়ার জন্য খুব চেষ্টা করছেন, ডিজিএফআই তাকে পুশ করে এই রিটটা সাবমিট করায়, যেটা কোনো দরকার ছিল না। কিন্তু এই সবাই জানতো, এবং বিভিন্ন পর্যায় থেকে আমরা তাকে মানা করেছিলাম যে ডোন্ট গো টু কোর্ট, কোর্ট এখানে ডোন্ট ইনভলভ কোর্ট, এর মধ্যে কোর্ট ইনভলভমেন্টের দরকার নাই, আমরা একটা কমিশন পাবো। বাট দেখেন, কিন্তু কোর্ট ইনভলভমেন্টটা সেভাবে আসে। তার মানে একটা ডিলে গেম খেলা বা এইটা নিয়ে জিনিসটাকে একটু নাচানো, যতটা সম্ভব পিছাই দেওয়া, সেটার একটা খেলা চলতেছিল।
এখন মেজর সুমন, আমরা ধরেন যেটা নিয়ে তো আপনি তো জানেন যে আমি দীর্ঘদিন এই বিডিআর এর এই হত্যাকাণ্ড নিয়ে অনেক রকমের কাজ করছি, প্রায় ৪-৫ বছর ধরে নানা বিষয় সামনে নিয়ে আসা, বিভিন্ন জনকে ইন্টারভিউ করা, তথ্যটার অনুসন্ধান। তো আমরা দেখছি যেটা যে ধরেন যেটি খবর পাচ্ছিলাম যে প্রথমে শুনতে পাচ্ছিলাম যে কিছু উপদেষ্টার আপত্তি আছে, বিশেষ করে একজন উপদেষ্টার। পরবর্তীতে শুনলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেকেরই আপত্তি আছে। তো এই বিষয়গুলো তো আমাদের মেনে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কারণ এরকম একটা নির্মম হত্যাকাণ্ড, আমাদের ৫৭ জন সেরা অফিসারকে আমরা হারিয়েছি। বা এই যে নির্বিচার যেই জুলুম চালানো হয়েছে তার প্রতিকার হবে না? এবং এখনই আসলে ধরেন হাসিনার পরবর্তীতে এই সময়টাই হচ্ছে কথা বলার এবং বিচারের সময়। আমি আসছি আবার আপনার কাছে। ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে ধন্যবাদ। আপনি জাস্ট আমাকে টেক্সট করছেন। আমিও আপনার কাছ থেকে রিপ্লাই দিয়েই বললাম যে আপনি জয়েন করেন। তো এই যে কমিশন, কমিটি বা সবকিছু মিলিয়ে, এবং আমি আজকে বিভিন্ন ফেসবুক পোস্ট এবং অনেক জায়গায় দেখছিলাম যে বিডিআর এর এটা নিয়ে তদন্ত কমিটির ক্ষেত্রে অনেকে আপনাকেই প্রেফার করছেন। আরো কয়েকটি নাম আসছে। জেনারেল ফজলুর রহমান সাহেবের নাম আসছে। আরো অনেকেই চাচ্ছেন যে আপনারাই এটা নেতৃত্ব দেন, যেন সঠিক বিচারটা হয়। তো আ আপনি কিভাবে দেখেন এই যে কমিশন, কমিটি বা সার্বিকভাবে আপনি কি আশাবাদী? আপনি কতটুকু আশাবাদী? যে ৫ কার্য দিবসের মধ্যে যেই কমিটি হচ্ছে, সেই কমিটি আসলে কি দাঁড়াবে? আপনি কি মনে করেন? বা আপনারা কি চাচ্ছেন? কমিশন, কমিটি? প্রথম কথা, প্রথম হচ্ছে যে এর আগে যেটা ছিল জাতীয় পর্যায়ের একটা কমিশন। জি, কমিশন এটার 1958 একটা অ্যাক্টের আওতায় এটা গঠিত হয়, এটা গেজেট পাবলিশ হয়। কমিশন হ্যাজ দি পাওয়ার অফ কোর্ট। তার মানে কমিশন যে কাউকে কল দিলে সে আসতে বাধ্য, না আসলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে, তাকে আসতে বাধ্য করা হবে। যে কোনো অফিসকে বলতে পারবে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে, কোনো এভিডেন্স প্রডিউস করলে তারা না বলতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে কমিশন হলে হয়তো কাজ সুফলটা পাওয়ার সম্ভাবনা আছে। বাট কমিটি যেটা হলো, কমিটির ফলটা আমি অলরেডি আমার অবজারভেশন কর্তৃপক্ষকে জানিয়েছি। যখন আমাকে নিয়োগ দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল, আমার অবাক লাগছে যে আমি যদি এই কমিটিতে যোগ দিই, কমিটি বা কমিশনে যোগ দিই, তাহলে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। আমি যেহেতু আগের কমিশনের রিপোর্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমার নিয়োগের সাথে সাথেই একটা প্রশ্ন উঠবে যে আমি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, এখন বিরোধী পক্ষ তাদের পক্ষে মতামত বের করার জন্য আমাকে নিয়োগ দিয়েছে, এবং পরবর্তীতে দেখা যাবে আমি একমাত্র টার্গেট হয়ে যাব। এবং অলরেডি আমি একটু ফিল করতেছি, যখন আমি রাত্রে 10টার সময় জানতে পারলাম যে আই এম অলরেডি আন্ডার সার্ভেলেন্স। কয়েকদিন আগে আমার অফিসে, জামাইয়ের অফিসে আক্রমণ করা হয়েছিল, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সেটা রাজনৈতিকভাবে সমাধানের একটা সমঝোতার মাধ্যমে সলভ করা হয়েছে। আজকে আবার দেখলাম তার অফিসের সামনে সারাদিন ডিউটি করেছে, আমার সৈনিকরা অনেক কষ্ট করেছে। এবং পরে দেখলাম যে আমার বাসার সামনেও একই রকম ডিউটি বসছে। তা আমার মনে হলো যেন একই পরিস্থিতি আবার ফেরত আসছে, ইন এ লাইটার ফর্ম অর ইন এ সুগার কোটেড ফর্ম। এটা আমার জন্য চিন্তার বিষয় হয়ে গেছে। আর কমিটি যেটা হয়েছে, আর্মি লেভেল কমিটি যেটা হয়েছিল, জেনারেল জাহাঙ্গীর নিজে করেছিলেন, এটা সভাপতি ছিলেন। উনি যেমন কাউকে ডেকে পান নাই, এই হোম মিনিস্ট্রি ডাকলে তো আরো পাবে না। সেনা সদর ডেকে যখন পায় নাই সেই সময় হোম মিনিস্ট্রি তো এখন কাউকে ডাকলে কেউই আসবে না, কোনো ডকুমেন্ট চাইলে দিবে না, তার জন্য তাদের কোনো ক্ষমতাই থাকবে না। সুতরাং এই কমিটিটা আবার আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছি যে আরেকটা প্রহসন হবে এবং জাতির সাথে আরেকবার মস্করা হবে। আমার ধারণা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় বিষয়টি উপলব্ধি করে একটা কমিশন করবেন। বাট আমার ভয় কিন্তু রয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে আমাকে নিয়ে একবার কন্ট্রোভার্সিয়াল করার একটা প্ল্যান হয়েছে যে ঠিক আছে, তো বেশি কথা বলতেছে, ওরে দিয়ে সাইজ করো। এই অ্যাটিটিউড কিন্তু এটাই, ওরে দায়িত্বটা দাও যাতে ভবিষ্যতে ওর উপর দিয়ে কামানটা দাগানো যায়। আর দ্বিতীয় যেটা ভয় হচ্ছে, এখন কমিশনে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যারা ওই আগের আনিসুজ্জামানের মতনই অকার্যকর থাকবে। সেই বিষয়টা আমাদের মনে হয় এবার সতর্ক থাকতে হবে এবং সর্বত্র পাহারায় থাকতে হবে। এবং এই জন্য আমি বলেছি যে এবার অবশ্যই সচিব পর্যায়ের উপরের কাউকে
এবং সেটা বিচার বিভাগীয়, এবং অবশ্যই বিচারক হইতে হবে, হাইকোর্টের বিচারক বা সুপ্রিম কোর্টের বিচারক, মানবাধিকার কর্মী, এবং ইয়ের থেকেও হইতে, বুদ্ধিজীবী থেকেও হইতে পারে, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের থেকে হইতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি সাজেস্ট করেছি অ্যাম্বাসাডার মারুফ-জামান, উনি সামরিক অফিসার এবং একজন ব্যুরোক্রেট, সেও একজন মেম্বার হইতে পারে, সিনিয়র মেম্বার, বাট এই কমিটিটা অবশ্যই হইতে হবে বিচারকের অধীনে। গতবার কমিশন অনেককে ডেকেছিল, তারা আসে নাই। ডিজিএনএসআই কে ডাকা হয়েছে, 5 দিন আগে পোস্টিং এসছে, একটা ডাইরেক্টরকে পাঠিয়ে দিছে, সে কিছুই জানে না। আমরা তো ডাকতেছি যে ডাইরেক্টর 25শে ফেব্রুয়ারিতে দায়িত্ব পালন করছে। এই জিনিসগুলো আগের কমিশনের সাথে হয়েছে। এইবার যদি একজন বিচারক থাকে, যেমন গুম খুন কমিশনের বেলায় যেটা পারে নাই, এখানেও যদি একজন বিচারক থাকে তাহলে, এবং সঠিক যদি বিচারক আমরা নিয়োগ দিতে পারি, তাহলে হয়তো তিনি কাজটা আদায় করে নিতে পারবেন। যাকে হাজির হতে বলা হবে সে হাজির হবে, যে কাগজটা আনতে বলা হবে সে আনতে বাধ্য হবে। তখন আমরা বিচারটাকে সুষ্ঠু হবে বলে ধারণা করতে পারি। আমার কষ্ট কি, যে আমাদের কলিগ 57 জন মারা গেছে 2009 সালে, কিন্তু এখন এই বিচার চাওয়াটাই মনে হচ্ছে যেন একটা অপরাধ। আমি কেন বিচার চাচ্ছি, বা এই পরিবার কেন বিচার চাচ্ছে, বা কিছু দেশের নাগরিক কেন বিচার চাচ্ছে। আমাদের বিরাট একটা অংশ সম্পূর্ণ নীরব, এই সামরিক বাহিনীর কর্মকর্তা। আমার অ্যাটাচমেন্টের কারণ এই 57 জনের থেকে সাথে মধ্যে আমি প্রায় 38 জনের সাথে আমি সরাসরি চাকরি করেছি, এবং একজনের মৃত্যুর মনে 30 সেকেন্ডস আগে আমার সাথে কথা হয়েছে, মেজর মাকসুম। আমার ফোনটা রাখছে যে স্যার আমার এখানে বিডিআর ঢুকছে স্যার, আমি ফোনটা রাখি। এবং পরে আমি যখন টাইম ক্যালকুলেশন করে দেখলাম যে তার মৃত্যুর টাইম হচ্ছে যখন এক্স্যাক্টলি যে মুহূর্তে আমি ফোনটা রেখেছি, সে ফোনটা রেখেছিল। তার মানে এই তদন্তের সাথে আমার সম্পৃক্ততার কারণ কিন্তু এইগুলা। আমি স্কুলে কমান্ড্যান্ট ছিলাম, আমার চিফ ইন্সট্রাক্টর জাস্ট ওখান থেকে আমি বিদায় দিয়েছি, সে এখানে এসে মারা গেছে। এই যে মেজর মাকসুম, আমি বিদায় দিয়েছি, সে এখানে এসে মারা গেছে। কিন্তু এখন আমার কষ্ট হচ্ছে যে এই সেনাবাহিনীর সদস্যরাই যেন, অফিসাররাই যেন বিচারকে একটা মানে মনে করছে যেন এখন বিচার চাওয়াটা একটা অপরাধ হয়ে গেছে। এই মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। আমি অনুরোধ করেছি সেনাপ্রধানকে, যে সেনাপ্রধান এই দায়ভার নিতে পারে না। তো এখন ধরেন এই যে অবস্থাটা আপনি যেটি বলছিলেন, যে আপনি যদি নজরদারির মধ্যে চলে যান, বা আপনাকে নিয়ে যে বিষয়টি আপনি বললেন, এ- এটা যদি হয় তাহলে তো সেই নতুন বোতলে পুরাতন মদই আমি আবারও ঢুকে গেছে আমি বলবো। বা নাসির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। তো এটা এখন ধরেন কমিশনে আপনি যাকে বসাবেন, কমিশনে যদি ধরেন আপনার মতো একজন শক্তিশালী মনের অধিকারী বা সাহসী একজন ব্রিগেডিয়ার, তাকে যদি তারা ওয়াচে নিয়ে আসে, তার আপনার বাসার সামনে যদি তারা এজেন্সির লোককে পোস্টেড করে আপনাকে অবজার্ভ করার জন্য, বা আপনার আত্মীয় স্বজনকে যদি হুমকি দেয়, তো এই জায়গাটায় কাকে আপনি বসিয়ে আসলে সঠিক ইয়েটা পাবেন? বিচারপতি বলেন বা যাকেই বসাবেন তাকেই তো তারা হেনস্থা করার চেষ্টা করবে। আগে তো এই জায়গাটা বন্ধ করতে হবে নাকি? যে আমার বিচারের পথে যেন বাধা সৃষ্টি না হয়। কমিশন কাজ করার ক্ষেত্রে যেন বাধা সৃষ্টি না হয়। অবশ্যই। না, আমরা আমি যে এত সার্বভৌমত্ব, বৈষম্য বিরোধী এত কিছু বলতেছি, আমার কষ্ট হচ্ছে যে গত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত হাসিনার সময়ে যারা সত্যিকারের শাস্তিপ্রাপ্ত, অন্যায়ভাবে শাস্তিপ্রাপ্ত, তাদের একজনকে 1 টাকা পুরস্কার বা বেতন বা সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় নাই। কেন? এখনো পর্যন্ত এটা কেন এটা হচ্ছে? আমরা 9 সালে দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই অফিসাররা যাচ্ছে, র্যাঙ্ক করতেছে, রিটায়ার্ড অফিসারদেরকে ডেকে প্রমোশন দিয়ে রিটায়ারমেন্ট করানো হচ্ছে, আবার পরবর্তী পদে পদোন্নতি দিয়ে রিটায়ারমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে। অনেক কিছু, এরকম অনেক কিছু দেখছি, বাট 4.5 মাস হয়ে গেল এরকম কোনো পদক্ষেপ দেখছি না। এবং অনেককে চরম অন্যায় ভাবে কিন্তু বের করা হয়েছে।
হচ্ছে, বিশেষ করে এই যে তাপস হত্যা কেস। তারপরে আমার সাথে যারা প্রায় 300-350 আছে, আমি সবাই নির্দোষটা বলছি না, কিন্তু আমাদের সেনাবাহিনীর ডিসিপ্লিনটা মাপতে হবে কিন্তু একই মেজারিং স্টিক দিয়ে। আমি যদি বলি যে একটা ফিটের 12 ইঞ্চিতে 1 ফিট হয়, সেটা জেনারেল আজিজের জন্য 12 ইঞ্চি হইতে হবে, শফির জন্য 12 ইঞ্চি হইতে হবে, শফির জন্য সেটা 36 ইঞ্চি হইতে পারে না, 36 ইঞ্চিতে 1 ফিট হইতে পারে না। রাইট। আমরা সবাইকে একই ডিসিপ্লিনের স্কেলে মেপে যদি তারা শাস্তিপ্রাপ্ত হয় তাদেরকে শাস্তি দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু কাউকে শাস্তি দিব সামান্য অপরাধের জন্য, আর অনেক বড় বড় অপরাধ করে তারা মেডেল টেডেল লাগায় ইউনিফর্ম পরে তারা সগর্বে ঘুরবে, এটা তো অ্যাটলিস্ট 2024 সালে এটা আশা করা যায় না। আমরা গ্লোবাল ভিলেজ বলি, আমাদের সেনাবাহিনীকে সারা বিশ্বের সাথে একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে। জি, এটা সেরিমোনিয়াল আর্মি হলে তো হবে না। নাসির ভাই, আমি আসছি আবার আপনার কাছে। জেনারেল জাহাঙ্গীর সহ কয়েকটা প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞাসা আছে আমার। তো মেজর সুমন, আমরা কি ধরেন জেনারেল ওয়াকারের 5ই অগাস্টের আগে যে ভূমিকা বা ওনার যে রোল, এটাকে কি আমরা ওভার এস্টিমেট করছি? মানে আমরা কি ওনাকে ধরেন একটা ইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছি কিনা, যে উনি হচ্ছেন দেবতা, উনি এটি করে দিয়েছেন, এমন একটা মানসিকতা আমরা দেখছি। এই সুযোগটাকে কি উনি ব্যবহার করছেন? মানে কিছু প্রশ্ন, কিছু কার্যক্রমে, যেমন ধরেন ভারতের যে বিক্রম মিশ্রি আসলেন পররাষ্ট্র সচিব, তিনি তার সঙ্গে যে গোপন বৈঠক করলেন, আমরা জানি যে এটা ডক্টর ইউনূস বা সরকারের ওই লেভেলে কনসার্ন ছিল না, এটা গোয়েন্দা সংস্থা জানতো, উনি জানতেন একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক। তো এটা এক ধরনের অডাসিটি না, যে একটা সেনা প্রধানের সঙ্গে বৈঠক হবে, রাষ্ট্র জানবে না, এজেন্ডা জানবে না। এটাকে কিভাবে দেখেন? উনি কি সরকারের ভেতরে সরকার হয়ে বসে আছেন কিনা? মানে আপনি কি মনে করেন, বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনি। কারণ অনেক কিছুতেই আমরা দেখি যে ওনার উম মানে আপত্তি থাকে, ওনার এই থাকে, ওনার ওই থাকে। আমরা তো সব খবরই পাই। আপনাকে দিয়ে একটু যদি শুনি আপনার কাছ থেকে সংক্ষেপে। যেটা বলা মানে কেউ কিন্তু প্রথম কথা অফিসিয়ালি ভারতীয় পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে না যে এই ধরনের একটা আলোচনা বা মিটিং বা গোপন মিটিং আপনি যেটাকে বলছেন সেটা হয়েছে, বলা হচ্ছে না। বাট সবাই জানে যে সেটা হয়েছে। এখন জিনিসটা হলো একটা সাধারণ পারসেপশন। গোপন মিটিং কখন হবে? যখন গোপনীয় কোনো জিনিস বা সিক্রেট কোনো কিছু আলাপ হবে। এখন ভারতীয় একজন সচিব বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে গোপন মিটিং কেন করবেন বাংলাদেশে বসে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো সবাই যেই জিনিসটা বলা হচ্ছে লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়ে তখন তার কাছে রিচ করা হয়, আমি অ্যাকচুয়ালি সেটা রিফিউট করব, খণ্ডন করে বলবো যে 4 দিন আগে অ্যাকচুয়ালি এই যে আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে যে বিক্রম মিশ্র মিটিং করবেন সেটা ফাইনালাইজ হয়, 4 দিন আগে হয়, উনি আসবার আগেই। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, মুস্তাফিজ কিছুটা কভার করেছে যে কি কি ব্যাপার নিয়ে কথা হয়েছে, এবং মুস্তাফিজ ক্লিয়ারলি বলেছে যে তার যথেষ্ট সন্দেহ আছে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস আলাপ করবার জন্য সে সেনাপ্রধানের সাথে দেখা করেছে কিনা। তো আমি একটা আমার ইনফরমেশনটুকু বলছি এবং আমি আপনাকে ইনসাইড ইনফরমেশন বলছি। প্রথম কথা বলেছি এটা একটা সেট আপ মিটিং ছিল। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে সব জায়গা থেকে জানতো না, বাট সরকারও কিন্তু জানতো, সরকারের কিছু মহল জানতো, ইভেন পলিটিক্যাল দিক থেকেও দু একজন জানতো যে এই ধরনের একটা মিটিং সে করবে সেনাপ্রধানের সাথে। এখন মিটিংটা গোপন রাখা হলো কেন? গোপনীয় কিছু তো আলাপ হয় না সাধারণভাবে আমরা বুঝি, সৌজন্য সাক্ষাৎ। ভারতীয় দিক থেকে একটা এটা চাল, এবং আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন এটা যে লিক করা সেটাও কিন্তু ভারতের পক্ষ থেকেই করা হয়েছে। যদিও আমরা ইনসাইড ইনফরমেশনটা আমরা পাই ভারতীয় দূতাবাস এবং ভারতীয় রয়ের মাধ্যমে এটা লিক করা হয় যে তার সাথে মিটিংটা হয়েছে। কেন? সেটা অ্যাকচুয়ালি পারপাসটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে বিশ্বকে দেখানো যে এটা একটা 111 টাইপের সরকার, সেনা সমর্থিত, যেখানে সেনা প্রধানের একটা বড় ভূমিকা বা সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। সুতরাং এখানে যদি নিপীড়ন হয়ে থাকে, এখানে যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে, সেটাতে সেনাবাহিনী অবশ্যই একটা স্টেক হোল্ডার, সেটা দেখানো। 2 নাম্বার জিনিস যেটা হচ্ছে যে সেনাবাহিনীকে একটা জায়গায় নিয়ে আসা এবং তাকে বোঝানো যে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকাটা এখন বেশি। সুতরাং যদি সেনাবাহিনী বেশি দিনও থাকে, যেহেতু ভারতের ব্লেসিং আছে, সেনাবাহিনী বেশি দিন থাকে, ভারতের বা
এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকে, ভারতের দিক থেকে কোনো আপত্তি নাই। এটা আমার ধারণা, এই কারণে তারা এটা করেছে। আর ওইখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমার কিছু ধারণা আছে, সেটা হচ্ছে যে জিনিসগুলো ড্রোন, এখানে আমি জেনারেল ওয়াকারকে একটু ক্রেডিট দিব 3টা পয়েন্টে। একটা হচ্ছে সীমান্তে ড্রোন দেখা যাচ্ছে, এগুলা কি আমাদের অ্যাক্টিভিটি কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাইনরিটি ইস্যুতে সংখ্যালঘুদের নির্যাতন। 3 নম্বর সীমান্তে বিভিন্ন ধরনের ঘটনা এবং সীমান্তকে কড়াকড়ি দেয়া। এই 3টা ব্যাপারে কথা হয়েছে মুস্তাফিজ, এখানে এই ড্রোন নিয়েও কথা হয়েছে, বাট সেখানে জেনারেল ওয়াকার তাকে বলেছে যে আমাদের আর্মির ক্যাপাসিটি এবং ডক্ট্রিন অনুযায়ী এখানে ড্রোনের কোনো ভূমিকা এবং ড্রোন আমাদের সেনাবাহিনীর কোনো অংশ না। আমরা ড্রোন ওয়ারফেয়ারেও নাই, আমাদের ড্রোন নাই। আপনাদের ইন্টেলিজেন্স আছে, সেটাই তো যথেষ্ট জানবার জন্য যে এখানে সত্যি কোনো ড্রোন আছে কিনা এবং সেটা কোন পক্ষ থেকে। প্লিজ ডোন্ট আস্ক এনি কোশ্চেন যেটা আমাদেরকে বিব্রত করে। মাইনরিটির ব্যাপারে উনি সরাসরি বলেছেন যে আপনাদের গণমাধ্যম এবং আমাদের গণমাধ্যম এই দুইটা মিলাই আপনারা যদি দেখেন সেটার উত্তর তো আপনি পেয়ে যাবেন, আমার কাছে তো জিজ্ঞাসা করার দরকার নাই। এবং যখন বর্ডার সিকিউরিটির ব্যাপারে বলা হয়েছে, উনি সেইটাতে বলেছেন যে এটা তো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার জিজ্ঞাসা করবার কথা, আপনারা আপনাদের চ্যানেলেই সেটা আলাপ করে নিতে পারেন। আমার কাছে এই প্রশ্নগুলা আমার জন্য বিব্রতকর। সুতরাং জেনারেল ওয়াকার যে এই 3টা পয়েন্টে খুব স্ট্রংলি তাকে বলেছে, আমি তাকে সাধুবাদ জানাই। বাট আমি সাধুবাদ কোন জায়গায় জানাবো না জেনারেল ওয়াকারকে। এবং জেনারেল ওয়াকার স্যার, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি যে আপনি জানেন এবং জানতেন যে এই মিটিংটা লিকড হবে। যদি মিটিংটা সত্যি একটা সাধু উদ্দেশ্যে হয়ে থাকে এবং সৌজন্য সাক্ষাৎকার হয়ে থাকে, যেখানে হ্যাঁ এই ধরনের কিছু ব্যাপার আলোচনা হয়েছে, আপনি কেন সেই জিনিসটা, আপনার তো আইএসপিআর আছে, অথবা আপনি সরকারকে কেন বলেন না যে জিনিসটাকে বলা হোক যে এমন একটা জিনিস হয়েছে, ঝেড়ে কাশেন আপনারা, তাতে আপনাদের উপরে আস্থাটা বাড়বে। আপনাকে এই যে কনক সারোয়ার যে প্রশ্নটা করলেন যে অ্যাকচুয়ালি 5ই আগস্টের পূর্ববর্তী অন্যান্য জায়গা থেকে এটা কি হাইপের উপরে আমরা এই জায়গায় নিয়ে গেছি আপনাকে, আমি বিশ্বাস করতে চাই না। লিডারশিপের দরকার ছিল সেই সময়, আপনি অন্তত 3 তারিখ থেকে সঠিক ভূমিকাটা পালন করেছেন, বাট সেখানে 3 থেকে 5 শেষ হয়ে যায় নাই। আমরা চাই সঠিক ভূমিকা সামনেও থাকবে। এখন আরেকটা জিনিস আছে যেটা আপনার আশা করি আপনি বলবেন। এই মিটিং এ বিক্রম মিস্ত্রি আপনাকে একটা 15 পয়েন্টের একটা তালিকা দিয়েছে, মানে আমরা বলি ডোন্ট ডু দ্যাট। তালিকাটা কাইন্ড অফ ডোন্ট ডু দ্যাট, মানে কি তারা চায় না যে বাংলাদেশের সরকার বা সেনাবাহিনী এই জিনিসগুলা করুক। তার মধ্যে কি ধরনের আছে, স্বাভাবিকভাবে বলা আছে যে যেই বিভিন্ন কোর্স এবং যৌথ প্রশিক্ষণ সেই জিনিসগুলো যাতে বন্ধ না হয়। ভারতের থেকে যে ডিফেন্স পারচেজের ইনিশিয়েটিভটা পতিত স্বৈরাচারী হাসিনা শুরু করেছিল, সেটাই যাতে কন্টিনিউ হয়, সেই জিনিসটা যাতে আরো, কারণ তাদের তো সেখানে টাকা পয়সার ব্যাপার আছে। এবং ডিফেন্স জয়েন্ট ডিফেন্স যেই ফোরামগুলো আছে সেটাতে বাংলাদেশ যাতে আলাদাভাবে কোনোটাতে না জয়েন না করে, এমন অনেক আছে। আমাকে একজন বলেছে যে সেটাতে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড বা অন্যান্য যেগুলো সেন্সিটিভ ভারতের সংশ্লিষ্টতা চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা বলেছেন যে সেটা দুই দেশের সম্পর্ক নষ্ট করবে, সেটাও যাতে না হয়। তো এটা কি সত্যি এই ধরনের কিছু ছিল? আমি জানি যতদূর আপনি সেটার ব্যাপারে, তালিকাটার ব্যাপারে তার সাথে কোনো আলোচনা বা অল্টারকেশনে কাউন্টার কোনো আর্গুমেন্টে যান নাই, সেটা আমি জানি। বাট এই ধরনের জিনিসগুলো তারা যদি বলে থাকে, সেই ক্ষেত্রে আপনার অবস্থান কি এবং কেন আপনার কাছে তারা এটা বলবে? দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনার কাছে এই ধরনের কোনো তালিকা তো তাদের দেওয়ার প্রশ্ন না, সেটা তাদের আস্পর্ধা। সো এই জায়গাটাতে ক্লিয়ার করা দরকার। জেনারেল হাসান নাসির যে জিনিসটা বলেন সেই ব্যাপারে আমি কি একটু আসতে পারি কনক ভাই? অবশ্যই। আপনি ওই যেই বঞ্চিত অফিসারদের কথা যেটা বলছিলেন, এবং এই ক্ষেত্রে দেখেন স্যার, এই বঞ্চিত অফিসার আপনি টাকা পয়সা বা তাদেরকে যে ক্ষতিপূরণ সেটার কথা বলছিলেন, অবশ্যই আমি যদিও আবেদন করি নাই, আমার নিজস্ব একটা ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউর কারণে করি নাই, কারণ এই অন্তর্বর্তীকালীন বা এই সেট আপের কাছে আমি কিছু চাবো না। বাট যারা অ্যাকচুয়ালি চাচ্ছে এই বঞ্চিত হিসাবে যে আন্দোলনটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু টাকা পয়সা বা র্যাঙ্কের জন্য না,
তারা যেটা বলতে চাচ্ছে বা তাদের যে স্পিরিটটা হচ্ছে, দেখো আমরা এই ধরনের অ্যাসেট ছিলাম, একটা দেশের সেনাবাহিনীর, গর্বিত সেনাবাহিনীর একটা বড় সম্পদ ছিলাম, চক্রান্ত করে বা আমরা বিভিন্ন ফোরামে এই পতিত স্বৈরাচারী হাসিনা বিডিআর হত্যাকাণ্ড এগুলো নিয়ে কথা বলেছি বলে তোমরা আমাদেরকে বের করে দিছো। বাট আমাদের মাধ্যমে যে সেনাবাহিনী বা জাতি উপকৃত হতে পারত, আমাদেরকে সেই সুযোগটা দাও যে দেখো আমরা জাতির জন্য কতটুকু এবার দিতে পারি, সেনাবাহিনীর জন্য কতটুকু দিতে পারি। আমি কি চাই সেটা পরের কথা, বাট দেখো, কারণ আপনারা দেখবেন স্যার, আপনার সাথে তো সেই সমস্ত অফিসারের অনেকেরই যোগাযোগ আছে, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ যে যেখানে আছে দেশে বা বিদেশে সবাই নিজেদেরকে প্রচন্ড ভালো জায়গায় নিয়ে গেছে তাদের পরিশ্রম, মেধা এবং দক্ষতার মাধ্যমে। সেই মেধা এবং দক্ষতা কেন আমরা কাজে লাগাবো না? এবং কাজে লাগানোর এই জায়গায় আমি বলি স্যার, এই যে কমিশনগুলো হচ্ছে, সেই কমিশনে এই আমরা যে এখন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন বলছি, সেখানে তো আমার মনে হয় ম্যাক্সিমাম পসিবল অফিসার, রিটায়ার্ড অফিসার যারা বঞ্চিত, আপনি বলবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, তারা স্বাভাবিকভাবেই আসবে, কারণ তারা ঘটনার অনেক কিছু জানে। এই ক্ষেত্রে আমি বলি যে গুম কমিশনের ব্যাপারে অবশ্যই তারা একটা ভালো একটা পদক্ষেপ, বাট আমার আশা হবে এই কমিশন, যেটা কমিশন আমি চাইবো, কমিটি আমি চাইবো না, সেটাতে ম্যাক্সিমাম পসিবল আর্মি অফিসার থাকুক এবং গুম কমিশনও আর্মি অফিসার, রিটায়ার্ড আর্মি অফিসার দেয়া হোক। না হলে কি গুম কমিশনের উপর কিন্তু আমার আস্থা চলে যাচ্ছে। সরি, এই কারণে না যে তারা গুমের তদন্ত করতেছে তা না, তদন্তটা যেই প্রক্রিয়ার মধ্যে আরো মানে সঠিকভাবে হওয়ার কথা, আমার সেই জায়গায়, যেমন আমরা প্রথমে যে লিস্টটা দেখলাম, সেই লিস্টে যে নাম আমার কাছে দেখে মনে হলো ডিজিএফআর ডিজির অফিসে গিয়ে তার অনার বোর্ডের কেউ মোবাইলে ছবি তুলে সেই ছবিটা দিয়ে তারপর বলতেছে এদের নাম পাঠাও। আমি তো যাচাই বাছাই করব যাতে আমরা প্রকৃত যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে ধরতে পারি। আমি এমন কোন নাম হেওয়াইল নিয়ে আসবো না, যেহেতু অনার বোর্ড থেকে নেওয়া হয়েছে। আমি কেন বলছি, এক একজনের নাম দুইবার করে আসছে, আপনারা চেক করে দেখবেন, ডিজিএফ অফিসে, ডিজির অফিসে যান, নামগুলো ঠিক এইভাবে আছে। কারণ একজন মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, দুইবার তার নাম আসছে। এখন সেইভাবেই আসছে, সেই নাম চলে আসছে। যাদের আমি জানি একজনের সময় কোনো গুম খুম হয় নাই, তার নাম আসছে। এগুলা প্রশ্নবিদ্ধ করবে, দুর্বল করে ফেলবে আপনাদের জায়গা। এবং যেই ড্রাফট আপনারা পাঠাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই ড্রাফটটা যদি আপনারা তাকায় দেখেন যে সেটা একটা প্রাইমারি স্কুলের ছাত্র সেই ধরনের কাঁচা হাতের ড্রাফট করে না। প্লিজ এই সমস্ত দুর্বলতা কাটাতে পারেন যদি আপনারা আপনাদের জনবলটাকে সঠিক জায়গা থেকে সঠিক লোক নিয়ে করতে পারেন। সুমন ভাই, ধরেন অনেকেই ধরেন ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে গেছে এবং আপনাকে বিডিআর এর এই হত্যাকাণ্ডের পরপরই আপনার যে প্রতিবাদী ভূমিকা বা আপনার যে রোল, আপনি আমার এখানে ইন্টারভিউতে বলেছেন যে আপনি এই ঘটনার কয়েকদিন পরেই আপনাকে ডিজিএফআই তে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, 2.5 দিন ধরে আমাকে নির্যাতন করছে, এবং যে এটার মূল ব্যক্তি ছিল পরবর্তীতে ব্রিগেডিয়ার রাশিদুজ্জামান, সে কিন্তু অলরেডি দেশ থেকে পালিয়ে গেছে। জি, ব্রিগেডিয়ার রাশিদুজ্জামান পালিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমি বলি যে আরেকজন যে ছিল কর্নেল ইমরান ইবনে রৌফ, তার নাম তো আমি কোথাও দেখছি না, কোথাও আসছে না। রাইট, মানে তার মানে এটা তো হওয়ার কথা, অভিযোগ যেগুলো আসবে সেই অভিযোগের ভিত্তিতে যাদের নাম তাদেরকে তালিকাভুক্ত করা হবে যাচাই বাছাইয়ের পর। যাচাই বাছাই আমি আবারও বলি, ধরেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তাকে যে গুম করা হইলো, সেই গুম করে তো তাকে সিটিআইবির মাধ্যমে তো তাকে আয়না ঘরে নেওয়া হয়েছে। তখনকার সময় আমি কাউকে নাম করে বলতে পারতেছি না যে তার জীবন তুমি দুর্বিষহ করে ফেলো, বাট আপনি অনেক লোকের নাম আনছেন, বাট সিটিআইবি তখন যে ডিরেক্টর ছিল তার নাম তো আপনার লিস্টে নাই। কেন নাই? বিকজ ব্রিগেডিয়ার জেনারেল আজমি জিনিসটা তো উনি অভিযোগ করেছেন গুম কমিশনে, এবং জানি আমরা কিভাবে হয়েছিল। সেখানে তো যদি কারো নাম থাকে সিটিআইবি তখনকার ডিরেক্টরের নাম থাকবে, সেই নাম নাই। তো আমি আশা করব আমাদের এখন আমরা যে কথা বলছি ফোকাসটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিশন, সেখানে যাতে তারা গুম কমিশনের মতো একটা দুর্বল জায়গা থেকে, প্রশাসনিক কোনো কিছু নাই, কোথায় যাবে, ইনভেস্টিগেশন করবে, কার মাধ্যমে, একটা আপনি আর্মির অফিসারকে, রিটায়ার্ড পাস্ট অফিসারকে নেন, সেখানে তারা কিন্তু জানে কোথা থেকে কোন এক্সাক্ট ইনফরমেশন কার কাছ থেকে পাবে। তেমনি ভাবে আমি চাবো এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এখনকার যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন, সেখানে সঠিক পরিমাণে জনবল দিব, সঠিক লোকদেরকে দিব, এবং যে জিনিসটা সন্দেহটা প্রকাশ করছেন
জেনারেল হাসান নাসির, সেটা হচ্ছে লোক যাই দেওয়া হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই প্রেশারটা ক্রিয়েট রাখতে পারবো যে হেই ডিজিএফআই তোমার এখানে কিছু প্লে করবার নাই। ডিজিএফআই এর ব্যাপারে এখানে একটা বলি, স্যার আপনি তো দেশে আছেন, বলেন তো ডিজিএফআই কেন আমাদের রাওয়ার ইলেকশনে ইন্টারফেয়ার করতেছে? কেন টার্গেট করে করে যারা শেখ হাসিনার সেই পয়লা মার্চের সেনাকুঞ্জের অ্যাড্রেসে যারা প্রশ্ন রেখেছিল, লজিক্যাল প্রশ্ন তার কাছে, তাদেরকে টার্গেট করে করে কেন স্মিয়ার ক্যাম্পেইন করা হচ্ছে, তাদের ব্যাপারে বিভিন্ন এজেন্ট এই সমস্ত দেওয়া হচ্ছে? এখানে একটা ইউনিফাইড জায়গা। আমার বিশ্বাস রাওয়াতে যারাই ব্যালটে আছে প্রত্যেকেই কিন্তু এই জায়গায় একটা জায়গায় একমত যে আমরা দেশকে একটা সুন্দর নির্বাচন দেখাতে চাই, যে আমরা একমত হতে চাই, আমরা হাসবো, গল্প করবো, একই সাথে আমরা প্রতিদ্বন্দ্বী। সেখানে কেন ডিজিএফআই বিষ ঢালছে? সুমন ভাই, আমি এই রাওয়া নির্বাচন বা এটা নিয়ে একটা দুই একদিনের মধ্যে একটা কাজ করবো। আমার কাছে প্রচুর তথ্য আসছে এবং আমার মনে হয় যেন এই জাতীয় হস্তক্ষেপ যেন না হয়, বা ভোটারদের জন্য, সেনাবাহিনী যারা ভোটার তাদের জন্য আমরা একটা ক্লিয়ার একটা আলোচনা করার চেষ্টা করবো। আমি আবারও আসছি আপনার কাছে। কর্নেল মুস্তাফিজ, বাংলাদেশের কোনো সচিব যদি ভারতে যায়, সে কি যে ভারতের আর্মি চিফের সঙ্গে দেখা করতে পারবে? ভারতের চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করতে পারবে? মানে কোনো তালিকা দিয়ে আসতে পারবে যে মুসলমান নির্যাতন বন্ধ করো, সীমান্তে এটা বন্ধ করো, ওই আমাদেরকে নিয়ে যে কথা বলতেছে, যে কি যেন নামটা ভুলে গেলাম, যে কলকাতার যে এমপি শুভেন্দু, তারকে দিয়ে এগুলো বন্ধ করাও, ইন্ডিয়ান মিডিয়াতে এইসব অপপ্রচার যা ফালতুয়ামি হচ্ছে এগুলো বন্ধ করো। অর্থাৎ আমরা কিন্তু ধরেন নিজেদের সার্বভৌমত্ব যেটাকে আমরা হারিয়েছিলাম হাসিনার আমলে, সেটাকে আমরা রিগেইন করার চেষ্টা করছি। তার মধ্যে যদি এই যে সেনাপ্রধানের কাছে যদি একটা সচিবের এই এক্সেসটা হয় এবং সে যদি এখানে যে মাতবরি করার চেষ্টা করে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বা জেনারেল ওয়াকারকে কি আমরা কি ওভার এস্টিমেট করছি কিনা? মানে ওনার ভূমিকার জন্য উনি একটা স্বাধীনতা পদক পাইতে পারে বাংলাদেশে, একদম মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকাই উনি পালন করছে, যে ভূমিকাটা আমাদের অতীত সেনাবাহিনীরও পালন করা দরকার ছিল, যে নো, আমরা তোমাদের এই অবৈধ নির্বাচনের পরে আমরা তোমাদেরকে সমর্থন দিব না। এই কথাটা বলার মতো গার্ডস কারো ছিল না। একটা পরিস্থিতিতে জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিয়েছেন, বা মিড লেভেল বা সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি ছিল তাতে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমরা কি ওভার প্লে করছেন, বা আমরা কি ওভার ইয়ে করছি তাকে নিয়ে? কি মনে করেন আপনি? বা এই যে সচিবের প্রসঙ্গটা যেটা বললাম একটু সংক্ষেপে, আমরা প্রায় ১ ঘন্টার কাছাকাছি। অ্যাবসলিউটলি আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা দেশের পজিশন সম্মান সেটা হচ্ছে ইকুয়াল। আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্ট্যাটাস এবং ইন্ডিয়ার স্ট্যাটাস সমান। বাট জিনিসটা হচ্ছে আমরা এমনভাবে আওয়ামী লীগ সরকার আমাদেরকে নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে ইয়ে করেছে, এখানে তাদের সচিব এসে আমাদের সেনাপ্রধানের কাছে অ্যাক্সেস পায়, কিন্তু আমাদের সচিব গিয়ে কিন্তু তাদের জয়েন্ট সেক্রেটারির কাছেও পাবে না। আমার যেটা ধারণা আরকি। বা সেনাবাহিনীর উপপ্রধানের সাথেও পাবে না। বাট আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান হেজিমনি থেকে আমরা বের হয়ে আসার যে চেষ্টাটা, এটা কিন্তু এখন পর্যন্ত নাই। যে হাসান স্যার আ আ আ আ ইয়া কে? আম স্যার যেটা বললেন যে তার বাসায় এখনো মানে গোয়েন্দার লোকজন আছে। আমি আরেকটা জিনিস খুব অবাক হইলাম যে রিটায়ার্ড মেজর একজন আছে, মেজর দেলোয়ার। ইজ এ গুড অফিসার। তাকেও সে বৈষম্যের শিকার। অ্যামেজিংলি যে জুলকারনাইন স্যার একটা আর্মির প্রমোশন বোর্ড নিয়ে একটা চিঠি দিয়েছিল। যেটা একটা সার্ভিং অফিসার ওখানে কমেন্ট করেছে, এটা আ আর্মি হেডকোয়ার্টার থেকে তাকে এক্সপ্লেনেশন চেতেই পারে। কিন্তু রিটায়ার্ড অফিসারকে আ ওখানে কমেন্ট করার জন্য চেয়েছে। তার মানে হচ্ছে কোনদিন আবার আমি যেহেতু ইয়া করি আমাকেও করতে হয়। তা আমাকে ওই অফিসারের সাথে আমি এটা জেনে ওরে কল দিলাম। যে কি ব্যাপার তোমরা কি কোনো এরকম চিঠি দিয়েছে নাকি? কয় স্যার আমাকে এরকম একটা চিঠি দিয়েছে, আমার এক্সপেরিয়েন্স আমি বলছি জাস্ট ইগনোর ইট। ড্রপ ইনটু দ্য ট্রাশ। লেট দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট হি গট নো পাওয়ার উইথ দ্য রিটায়ার্ড অফিসার্স। মানে জিনিসটা হচ্ছে পাওয়ার গেইন করার একটা চেষ্টা করতেছে, যে রিটায়ার্ড অফিসারকে তার আমব্রেলাতে আনার চেষ্টা করতেছে। যেটা ওই যে রাওয়াকে আগেরবার যেটা করেছিল আরকি সেম জিনিসটা। সো এইগুলা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। এবং ভারত তার এই যে আ যেটা সুমন যেটা বলল যে ওখানে তার সাথে দেখা করার মানেই হচ্ছে এবং সরকার এবং আমাদের সেনাবাহিনীকে দেখানো যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ গুড একটা বিগ স্টেক হোল্ডার। আমি যেটা মনে করতেছি বর্তমানে সেনাবাহিনীর যে পাওয়ারটা আছে ইজ কাম ফ্রম ডিজিএফআই, ইজ কাম ফ্রম 9 ডিভ, ইজ কাম ফ্রম ডিজি বিজিবি। মানে হচ্ছে যেকোনো একটা ক্রাইসিস সিচুয়েশন হলে যারা স্টেক হোল্ডার থাকবে
ঢাকা কন্ট্রোল করা তাদের, এদেরকে কিন্তু এখন পর্যন্ত উনি সরান নাই। বাট এই জিনিসগুলা যদি উনি সরায় ফেলেন তাহলে কিন্তু আস্তে, আস্তে কিন্তু ওই যে প্রোপাগান্ডাটা কমে যাবে। আ শেখ হাসিনার ইয়াটা কমে যাবে। বাট তারা মনে করতেছে তারা এখনো এই ইম্পোর্টেন্ট জায়গাগুলা কন্ট্রোল করতেছে। সো আমি যেটা মনে করি যে এই যে যত সময় যাবে এই যে ইন্ডিয়ান প্রোপাগান্ডা যেগুলো ছিল এগুলো কিন্তু আস্তে, আস্তে সীমিত হয়ে যাচ্ছে। যত সময় যাবে তত এই জেনারেল ওয়াকারের পাওয়ারটা কমতে থাকবে। এই কমতে থাকা পাওয়ারটাকে বুস্ট দেওয়ার জন্য এই অ এই এই ওই বিক্রম মিশ্র আইসা সেনাপ্রধানের সাথে দেখা করে একটা বুস্ট দেওয়ার চেষ্টা করছে। এবং স্টিল ইন্ডিয়ান হেজিমনি যে কাজ করতেছে এটা চলে যাওয়ার সাথে সাথেই যখন দেখা গেল যে কি আমাদের কমিশনটা হবে না, এই যে এই 25 ফেব্রুয়ারির যে বিডিআর কারণে যে গুমটা হবে না, এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে এখনো তারা জানে। আমি প্রথমবারই জিনিসটা বলেছিল হাসান নাসির স্যার তখন ছিলেন না, যে কিভাবে আন্তর্জাতিকভাবে তারা এখন ব্যাকফুটিং এ আছে, নেইবারদের সাথে ব্যাকফুটিং আছে। এইটার যদি একটা কমিশন হয় তারা আরো ব্যাকফুটিং এ যাবে। সো আমরা মনে করি যে এট প্রেজেন্ট, এবং আমি আরেকটা জিনিস বলি যে একটা জিনিস আমি ফিল করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ইভেন আমি নাম করেই বলি বিএনপি এবং জামাত, তাদের মধ্যেও একটা ইন্ডিয়ান সিম্পাথাইজার গ্রুপ আছে। আমি যেটা মনে করি যে তারা ফিউচারের জন্য, এখন আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি ক্ষমতা নেওয়ার জন্য মুখে আছে, আমার কাছে যেটা মনে হয়েছে। সে এরকম একটা সিচুয়েশনে তাদেরকে মানে সবসময় ভারত যেভাবে ধোকা দেয়, সেম একই ধোকায় তারা আবার আছে। তাদেরকে এমন একটা জিনিস বোঝানো হয়েছে যে এই যে ইয়াটা কি বলে, এই কমিশনটা যদি না হয়, যদি কমিটি হয়, যদি কোনো কিছু হয়, তাহলে তাদেরকে একটা ফেসিলিটি দিবে আমি অ্যাজিউম করি। বাট আমি একটা জিনিস, তারা শুধু এইটুকু বলতেছে না যে এই কমিশনটা হওয়ার পরে যে সিচুয়েশনটা হবে, দ্যাট উইল গিভ দেম বেটার লিভারেজ টু ডিল উইথ ইন্ডিয়া। এবং মানে এই যে রাজনৈতিক দলগুলো আছে, যদি এই কমিশনটা ঠিকমতো কাজ করে, এবং আমরা আজকেও দেখেছি যে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ ক্লিয়ারলি বলেছেন যে তার রুমে ৩ জন এসেছিল, তারা হিন্দিতে কথা বলতেছিল। ভারতের ইনভলভমেন্টের অনেক ভিডিও আছে, অডিও আছে। আমি নিজে আমার ফেসবুকে একটা ভিডিও দিয়েছি যে সারা খাতুনের সাথে যে অ্যাম্বুলেন্স গুলো বের হয়ে আসছে, একজন কিলার বের হয়ে আসছে, এটা ছবিটা এনটিভির ফুটেজের মধ্যে আসছে। সো এটা যখন এস্টাবলিশমেন্ট হবে, রাজনৈতিক দলগুলা ইন্ডিয়ার সাথে ডিল করার জন্য আরো বেটার পজিশনে থাকবে। এবং তারা যেন, আমি তাদেরকে অনুরোধ করবো, তারা যেন এই ইন্ডিয়ার ফাঁদে পা না দেয়। ধন্যবাদ। জি। নাসির ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা ধরেন যে দাবিটা করছেন, আদৌ যদি এখন তদন্ত কমিটি তারা ঘোষণা করে, আপনারা কি এটা মানবেন কিনা, বা আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? কারণ আপনারা বলছেন কমিশন, তারা চাচ্ছে তদন্ত কমিটি, যে কমিটির আসলে কোনো গ্রহণযোগ্যতা বা কোনো চাপই থাকবে না কোথাও, ১ নাম্বার। আর ২ নাম্বার বিষয়টা হচ্ছে জেনারেল জাহাঙ্গীর সেনাবাহিনীর যেই তদন্ত কমিটি গঠিত হয়েছিল এই ঘটনার পর তার প্রধান ছিলেন। সেই কমিটিতে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। আপনি অনেক কিছু প্রোটেস্ট করেছিলেন। সেই জেনারেল জাহাঙ্গীর কি আপনি মনে করেন যে যথাযথ কমিটি গঠন করতে পারবে? যে কমিটি হয়তো তাকেও ডাকবে ইন্টারভিউর জন্য, তাকেও সাক্ষ্য নেওয়ার জন্য ডাকবে। আপনি কি মনে করেন? এখানে একটা জিনিস সবসময় কনফ্লিক্ট হচ্ছে বুঝতে। ৩টা তদন্ত হয়েছিল বিডিআর হত্যার উপরে। প্রথম একটা হচ্ছে ন্যাশনাল কমিশন, যেটা সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে ছিল, সেটাতে আমি সদস্য ছিলাম। আর জেনারেল জাহাঙ্গীর ছিলেন আর্মি লেভেল কোর্ট অফ ইনকোয়ারি। এবং এটাই এখন যেটা উনি করার চেষ্টা করতেছেন তদন্ত কমিটি, এটাও একই রকম। কিন্তু আর্মি লেভেল কোর্ট অফ ইনকোয়ারিটিও কিন্তু উনি কোনো পলিটিক্যাল লিডারদেরকে আনতে হাজির করতে সক্ষম হন নাই। অনেক ডকুমেন্ট বা অনেক কিছু উনি চেয়েছেন, আনতে পারেন নাই। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি এখন করে জাস্ট এই আন্দোলনটাকে একটা বুঝ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল আমি মনে করি। এবং আমি যেটা খবর পেলাম, উনি অলরেডি বুঝতে পেরেছেন যে এই কমিটির দিয়ে কোনো উনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন, বা ওনার সাথে যারা অ্যাচিভ করতে চাচ্ছেন, যেদেরকে দিয়ে একটা কিছু ললিপপ টাইপ ধরায় দাও, শান্ত হয়ে যাবে, ওইটা হবে না বিধায় তারা কমিশন করবেন। বাট এখন আবার ওই কমিশনের আগের খেলাটা আনিসুজ্জামান আবার হয়তো খেলবে, সেটা যেন খেলতে না পারে সেই জন্য চাপটা রাখতে হবে। সর্বপর্যায়ে প্রতিটা সদস্য নিয়োগের ব্যাপারে এবার সতর্ক থাকতে হবে, যাতে কোনো আমরা আজকে সকালে যেটা বলেছি যে স্বৈরাচারের দোষর কোনো বিতর্কিত ব্যক্তি যেন এটাতে না থাকে। মানবাধিকার কর্মীকে থাকতে হবে সবসময়। এটাকে একটা বুঝ দেওয়া হয় যে এটা বিডিআর মানে এটা ইউনিফর্ম পার্সন, এটা জেনেভা অ্যাক্টের আন্ডারে চলে যাবে। বাট আমাদেরকে বুঝতে হবে
যে বিডিআর হত্যাকাণ্ড এইখানে ইউনিফর্ম অফিসাররা ছিল ঠিক, যে কোনো একটা আর্মড কনফ্লিক্ট বা একটা অন্য যে কোনো দেশের একটা কনফ্লিক্টে সশস্ত্র বাহিনী যেভাবে নিরীহ লোকদেরকে মারে, নিরস্ত্র লোকদেরকে মারে, এখানে এরকম একটা সশস্ত্র বাহিনী নিরস্ত্র অফিসারদেরকে হত্যা করছে। এটাকে কিন্তু বলা যাবে না যে আর্মড কনফ্লিক্ট বিটুইন টু ফোর্সেস বা টু পার্টিস। এখানে কিন্তু এক পার্টি সম্পূর্ণ আনআর্মড ছিল, নাম ছিল। এবং এটাকে সবসময় ওই ইয়েতে দেওয়া হয়, এটার তো কোনো বিচার হবে না, এটা তো মানবাধিকার না, আর্মির এই ধরনের ইয়ে হলে এটা জেনেভা অ্যাক্টের আওতায় বিচার হবে, এটা এখানে এই ধরনের একটা কথা বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটাতে মানতে রাজি না, যেহেতু এক পক্ষ সম্পূর্ণ, তারা কোনো প্রকার ইভেন পেন্সিল দিয়ে কাউকে গুঁতা দিয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই, যে জীবন বাঁচাতে তারা একটা পকেট থেকে কলম বের করে তারা আত্মরক্ষার চেষ্টা করছে। তারা একেবারে অকাতরে জীবন দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে ওটা অবশ্যই এটা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে। এবং আমি মনে করি যে শেখ হাসিনার ফ্যাসিজমটা শুরু হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। সুতরাং এটাকে যদি বিচার না করা যায়, তাহলে ওই গুম খুন বা মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার আদালত যেটা হয়েছে ওটা থাকারই প্রয়োজন নাই। ওটাও একটা মানে প্রথম কেসটা যদি এরা বিচার না করতে পারে। রাইট নাসির ভাই, আমি বুঝতে পারছি। জি জি জি। জি, আর তৃতীয় যেটা তদন্ত হচ্ছে সেটা হচ্ছে যে কার এখন যে নাটকটা করছে তাকে আনা হয়েছে যে তুমি বেছে বেছে এমন ভাবে তদন্তটা করবা যাতে গড়ে একটা সবাইকে অপরাধ করুক বা না করুক তাদেরকে নিয়ে জেলে রাখা যায় এবং অনির্দিষ্টকালের জন্য যেন তারা জেলে থাকে। এবং এটা শুধু না, এই যে সার্ভিং অফিসারদের মধ্যে যারা অসন্তোষ প্রকাশ করছে তাদেরকেও বেছে বেছে কিন্তু বের করা হয়েছে, এবং তাদেরকে এখন সামান্যতম সুযোগ, মানে প্লট সবকিছু আছে। রিটায়ার্ড অফিসারকে এখন বলা হচ্ছে যে তুমি তো বরখাস্ত, তার কাছে পেনশন পাচ্ছে, তার প্লট আটকিয়ে দিয়েছে। পিএস ডাইরেক্টরেট বলতেছে তোমার তো 2 বছর জেল, তুমি তো বরখাস্ত। এখন প্রশ্ন হচ্ছে কে তার কথা শুনবে যে আমি তো পেনশন পাচ্ছি? মানে কিরকম একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে, কোনো কিছু কিন্তু হিসাব নাই। এগুলোর ব্যাপারে প্রয়োজন ছিল সাথে সাথে একটা মানে কমিশন করে এটা বসে বিষয়টা বিবেচনা করে যে কি হয়েছে, কেন এত অপরাধ। এই সেনাবাহিনীর অফিসাররা র্যাবে যে এত র্যাব দেখেন তাদের ভুল স্বীকার করে কিন্তু মাপ চেয়ে নিছে ডিজি। যাই করুক র্যাব কিন্তু র্যাবের অফিস যে দুর্ঘটনাটা গুলো ঘটাচ্ছে, গুম খুন যাই কিছু হয়েছে, 99% হচ্ছে মিলিটারি অফিসাররা ইনভলভ এটাতে। তারা পুলিশকে ইমপ্লিকেট করে এই কাজগুলো করছে। এরাই অথরিটিটা পাইছে কোথায়, সাহসটা পাইছে কোথায়? এই পাইছে হচ্ছে সেনাবাহিনী থাকাকালে যে ইমিউনিটি তারা আছে, যে বেসিক মানে রাইটসটা নাই, ফান্ডামেন্টাল রাইটসটা সশস্ত্র বাহিনীর নাই। তাদেরকে যা বলা হয় তোমাকে জেল, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তারপরে সে ওই শাস্তিটা নিয়ে চুপচাপ একা একা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। তার কারো কাছে বলার থাকে না যে আমার প্রতি অবিচার হয়েছে কি হয় নাই। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে ইয়ের কাছে যেটা সংবিধান সংস্কার কমিশন, তাদেরকে বিষয়টা বিস্তারিত বর্ণনা করেছি। এবং আমার যেটা অনুরোধ ছিল তাদের কাছে যে সারা পৃথিবীর সশস্ত্র বাহিনী যেভাবে শৃঙ্খলিত রাখা হয়, বাংলাদেশ সেনাবাহিনীও যেন একইভাবে শৃঙ্খলিত রাখা হয়। সুতরাং সেটার জন্য ওই 1929 সালের 30 সালের 40 সালের আইন যেটা পাকিস্তান অ্যাডাপ্ট করছে 51, 52, 57 সালে, সেটা আবার আমরা 71 সাল সেটা অ্যাডাপ্ট করে চলতেছে। কিন্তু অরিজিনাল যে লেখক তাকে যদি আমরা খুঁজে বের করি, সে দেখবো একটা ব্রিটিশ, একটা কলোনিয়াল আর্মির জন্য একটা রুল লেখা, আইন কানুন লেখার কথা, সে ওটা লিখে গেছে। কিন্তু আমরা এটা এখন ফলো করতেছি 100-200 বছর পরে। তো এটা আমাদের জন্য হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আমি এটা চেঞ্জ করছি না কেন? বিকজ প্রেজেন্ট কমান্ড সিস্টেমকে এটা হেল্প করছে, প্রিভিলেজ দিচ্ছে যা খুশি তাই করার জন্য। তবে নাসির ভাই বর্তমান কিন্তু এটার কারণে যেটা ক্ষতি হচ্ছে, কনক ভাই, আমি যেটা শেষ করছি সেটা হচ্ছে, সাপোজ একটা আর্মি অফিসার বললাম যে তার কস্ট মানে একটা ট্রেন করতে যত টাকা না কস্ট ইনভলভ, একটা পাইলটকে ট্রেন করতে কিন্তু অনেক রাষ্ট্রের অনেক টাকা ব্যয় হয়। একটা প্রশিক্ষিত পাইলট মানে মিনিমাম 5 থেকে 10 কোটি টাকা। আমি অনেকদিন আগে জানতাম একটা 5 কোটি টাকা লাগে। একটা 10 কোটি টাকার পাইলট, একসাথে 3 জন পাইলটকে বাড়ি পাঠানো হয়েছে জাস্ট বিকজ দেওয়ার একজন ছিল সান ইন ল অফ সাম আর্মি চিফ। আদেশ হয়েছে, মেয়ে ডিভোর্স হয়েছে, একসাথে 3টা ফ্রেন্ড চাকরি হারাইছে। এগুলো তো খুঁজে বের করা উচিত যে 30 কোটি টাকা সরকারের ক্ষতি কেন হলো।
তারা কি এই অপরাধ করছিল কিনা, বা আর এই পাইলট গুলো এখন কন্ডাক্টরই করতেছে, সাপ্লাই কি সাপ্লাই দিচ্ছে বা কিছু একটা সামান্য কাজ করতেছে। এই যে এত টাকা ব্যয় করে একটা পাইলটকে ট্রেন করা হলো, তারপরে এখন তারা অন্য কাজ করতেছে, এটা রাষ্ট্রের জন্য কত বড় ক্ষতি। এই যে তাপস হত্যা মামলার যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সুবাইল, সে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে প্রফেসর এখন পিএইচডি করে, সে দেশে থাকলে আমরা দেশ উপকৃত হইতো, আমরা কেন তাকে কাজে লাগাইতে পারলাম না? মেজর জাকি, সে নিজের টাকায় জাপান যাবে, তাকে এয়ারপোর্টে আটকাইছে, সে যেতে পারবে না, সারা রাত তাকে এয়ারপোর্টে রাখছে, বলছে তুমি সিআইডিতে যাও। সিআইডিতে আবুল কাহার আকান্দের কাছে গেছে, সারাদিন সে ওখানে থাকছে, তারপরে সন্ধ্যার সময় তাকে বলতেছে যে তার ফ্লাইট মিস, তার ওই ফরেন কোর্স স্কলারশিপ মিস। সন্ধ্যার সময় তাকে বলছে যে আমাদের কোনো কেস টেস না, আপনাকে সেনাবাহিনী থেকে নো ফ্লাই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই জন্য আপনি ফ্লাই করতে পারেন নাই। এটা কোন দেশে আমরা বসবাস করতেছি? তবে সে নিজের পয়সায় ইউনিভার্সিটিতে পড়তে গেছে, থার্ড টার্ম পরে তাকে বলছে, ইউনিভার্সিটি থেকে বলছে যে ইউ আর নো মোর স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি। এগুলো জাতিকে জানতে হবে যে এই কাহিনীগুলো এই দেশের মধ্যে একটা সেক্টরে এই কাজগুলো হচ্ছে, এই অনিয়মগুলো হচ্ছে। তবে ব্রিগেডিয়ার হাসান নাসির, আমি আজকে যে আলোচনা, আমি চাই যে এমন একটা কমিশন গঠন হবে বিডিআর হত্যাকাণ্ডের জন্য, যে কমিশন প্রথম দিনই সমন পাঠাতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যে আপনি যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, কোন কারণে কার নির্দেশে আপনি প্রপারলি তদন্ত করতে পারেন নাই, কারা কারা আপনাকে নির্দেশ দিয়েছিল, কিভাবে কিভাবে কি করেছেন, সেগুলো আপনি ব্যাখ্যা করেন, সেগুলো আপনি সাক্ষ্য দেন। এরকম একটি শক্তিশালী ব্যক্তির নেতৃত্বে কমিশন চাই। যেমন আমাদের সরকারে যেমন বিপ্লবীদের কোনো প্রতিনিধিত্ব ওইভাবে নাই, হাতে গোনা ৩-৪ জন ছাড়া, বাকি যারা আছেন জিরো প্রতিনিধি, জিরো বলা যায়, পার্সেন্টেজ ওয়াইজ 0.01%। তো এবং ধরেন আপনার বাসার সামনে যদি কোনো কাউকে পোস্টেড করা হয়, আপনাকে যদি ওয়াচিং এ রাখা হয়, বা আপনার আত্মীয় স্বজনকে যদি হেনস্থা করা হয়, আমার তো মনে হয় যে সেনা প্রধানের উচিত ডিজিএফআই প্রধানকে ডেকে কারাই ঘটনাটি ঘটাচ্ছে সেই ভূতগুলোকে লাথি মেরে সেনাবাহিনীকে বের করে দেয়া। ছবি তোলা আছে, তারা যদি দেখতে চায় আমি ছবি দেখাবো। সোজা বাংলা, এগুলোর কোনো ইয়ে নাই। আর আমি মনে করি যে জেনারেল ওয়াকার যদি মনে করেন যে তিনি কাউকে আবার রক্ষা করবেন, কাউকে আবার ফেরত আনবেন, কারোর প্রতি যদি কারোর জন্য যদি ওনার মন কাঁদে, ওনার মাথায় যদি আবার সেই গান ঢুকে, যদি মন কাঁদে তুমি চলে এসো এক নিরালায় বা এক অবেলায়, কি যেন একটা গান আছে না, উনি তবে গান টান শোনেন, কোনো কিছু লাভ হবে না। আমরা এই চুপ্পুর অপসারণ যেন আমরা চাই, প্রয়োজনে আমরা সোচ্চার হবো জেনারেল ওয়াকারকে অপসারণের জন্য। কারণ আপনি একবার পজিটিভ ভূমিকা দেখিয়ে সেটাকে সারা জীবন ভাঙিয়ে খাবেন, ভেতরে ভেতরে ক্ষতি করবেন, সেটি আমরা মানব না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে কর্নেল মুস্তাফিজ, আপনার শেষ কোনো বক্তব্য যদি থাকে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি বলেন। আমি শুধু এটাই বলতে চাই যে আমিও বিশ্বাস করি যে স্যারের মতো যে একটা কমিশন হবে ইনশাল্লাহ, কিন্তু কমিশনের যারা সদস্য হবেন এ ব্যাপারে আমি অ্যাকচুয়ালি একজন গুরুত্বপূর্ণ সেনা সদস্যের সাথে আলাপ করেছি, এবং আমি বলেছি অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার জয়েন করবেন বা উনার অ্যাডভাইস নেওয়ার জন্য। আমি আশা করি যে সেনা অথরিটি এটার মধ্যে অবশ্যই একটা স্টেক হোল্ডার, এবং আমি স্ট্রংলি বলতে চাই হাসান নাসির স্যার এখানে থাকুক আর না থাকুক, বাট তার অ্যাডভাইস যেন নেওয়া হয় সদস্যদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার আগে। আদারওয়াইজ যদি সদস্যরা আমাদের মনোভূত না হয়, আমরা এটার এগেনস্টে আবার গ্রাউন্ডে নামবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যে মেজর সুমন, আপনার কাছ থেকে আপনার শেষ মন্তব্য। এই কমিশনটার ব্যাপারে আমি আজকে সকাল মানে বাংলাদেশ সময় রাতের কথা বলছি, কয়েক ঘন্টা আগে, যে আমি যতদূর জানি প্রেশারের কারণে সেটা আলটিমেটলি তারা কমিশনই করবেন, কমিটিতে থাকতে, ওই কমিটি হিসাবে একটা কিছু বুঝাই দেওয়া, সেটা সেই রাস্তায় ভুল পথে তারা হাঁটবেন না। এই ডিসিশনটা অ্যাকচুয়ালি হয়েছে সব লেভেলে, এবং আলটিমেটলি তারা এই 21শে ডিসেম্বরের আগেই যে কোনো সময় তারা এটাকে কমিশন হিসেবে দিবেন। বাট ইম্পর্টেন্ট, আমরা চারজনই বলছি, রাইট পিপল উইথ দ্য রাইট ম্যান্ডেট, সেখানে কোনো দুর্বলতার কোনো জায়গা থাকবে না। এবং একই সাথে আমি বলতে চাই যে আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে খেলাটা আওয়ামী লীগ খেললো, যে আদালতকে তারা যে জিনিসটা চায় সেটা আদালতের মাধ্যমে বলাচ্ছে, অথবা একবার বলো ঠিক আছে পুরাটা বাতিল করে দে, দেন আবার আসলো ঠিক আছে আবার আন্দোলন হবে। এই খেলা যাতে আপনারা আদালতকে ইনভলভ করে খেলা খেলবেন না। এবং ডিজিএফআই আপনাদের পরিসরের মধ্যে আপনাদের অনেক বড় দায়িত্ব দেশের গোয়েন্দা এবং দেশ সুরক্ষায়,
সেখানে মনোনিবেশ করেন। যেখানে আপনাদের এখতিয়ার নাই, রাওয়া অথবা এই ধরনের জিনিস, একটা কমিটি, যে একটা কমিশন, যেটা আমাদের জনগণের প্রাণের দাবি, সেটার ব্যাপারে আপনারা ইন্টারফেয়ার করবেন না প্লিজ। জি। কনক ভাই, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কনফার্মেশন পেয়েছি যে ডিজিএফআই আগে যেরকম ইসলামিক দলগুলোকে এনে একটু স্পন্সর করতো, স্টিল দে আর কন্টিনিউইং ফান্ডিং দেম। আমি মনে করি যে ইট ইজ দ্য রাইট টাইম যে ডিজিএফআই শুড কাম টু দেয়ার অরিজিনাল চার্টার অফ ডিউটি। এই চার্টার অফ ডিউটিতে তাদের কোনো পলিটিক্যাল অ্যাফেয়ারে করার ইয়া নাই। তাদেরকে এই ফান্ডিংটা বন্ধ করতে হবে এবং রাজনৈতিক ব্যাপারে দেশে একটা সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোকে ম্যানিপুলেট করা থেকে তাদেরকে বিরত রাখতে হবে এবং এটা জেনারেল ওয়াকারকে উদ্যোগ নিতে হবে। এবং আমি মনে করি যে ডিজিএফআই যেহেতু প্রধান উপদেষ্টার গোয়েন্দা সংস্থা, জেনারেল ওয়াকারের না, সো এই জিনিসটা যেন ঠিক মতো দায়িত্বটা জেনারেল ডক্টর ইউনূস বুঝে নেন, এইটাই আশা করবো। ধন্যবাদ। না, মুস্তাফিজ ভাই, আমরা যেমন জানি যে কর্নেল হামিদও, জেনারেল হামিদও তো এখন ইন্টারফেয়ার করছে, সাবেক ডিজিএফআই এর প্রধান। তিনিও তো এখনো ফুল পাওয়ার মনে হয় যেন পডকাস্ট এবং উনি মানে যখন ডিজিএফআই থেকে চলে গেছেন, আর্মিতে ছিল, তখনও তিনি এই সমস্ত জিনিসগুলো ডিল করতেন, আনঅফিসিয়ালি অনেক জিনিসগুলো ডিল করতেন, কোনো ডাউট নাই তাতে। খুবই দুর্ভাগ্যজনক। ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনার শেষ মন্তব্য। আমার হচ্ছে যে আমি কর্নেল মুস্তাফিজের সাথে সম্পূর্ণ একমত। আমরা যখন ডিজিএফআই তে চাকরি করেছি বা যখন দেখেছি ইয়াং অফিসার হিসেবে, তখন ডিজিএফআই এর একটা ফান্ড ছিল যেটাকে এসএস ফান্ড বলতো, সেটা স্পেশাল সার্ভিস ফান্ড। এখন একটা নতুন নাম শুনলাম, স্ল্যাশ ফান্ড, যেটা অগণিত, সেটার কোনো লিমিট নাই, আনলিমিটেড। এগুলার আমার মনে হয় হিসাবের আওতায় আসা উচিত। দ্বিতীয় হচ্ছে যে কমিশন শুধু বিডিআর হত্যা মামলার তদন্তই করবে না, হত্যার কম তদন্ত করবে না। আমি মনে করি সশস্ত্র বাহিনীর গত 15 বছর বা একটা এই দীর্ঘ সময় 50 বছর পরে অন্যান্য বিষয় যেরকম একটা কমিশনের মাধ্যমে সংস্কার করা হচ্ছে, ডিফেন্স একটা রিফর্ম কমিশনও হওয়া উচিত এবং ডিফেন্সকে এই আইন কানুন গুলোকে আধুনিক করা উচিত। তাহলে অনেক অবিচার থেকে সশস্ত্র বাহিনী মুক্তি পাবে, অনেক অন্যায় থেকে মুক্তি পাবে এবং এই যে ব্যাপক অর্থ ব্যয় করে একটা অফিসার বা সৈনিককে ট্রেনিং করা হয়, এক কথায় তাদের চাকরি চলে যায় এবং তারা কোথাও যেতে পারে না, তারা আনএমপ্লয়েড। একটা ইয়াং সৈনিক বা একটা অফিসার বাড়িতে যে কোনো কাজ করতে পারে না। এরা সেনাবাহিনীতে থাকলে বা এদের একটা অল্টারনেটিভ সার্ভিস। আর একটা জিনিস হচ্ছে, সেনাবাহিনীকে এই গত 15 বছরে ব্যাপকভাবে ব্যবসায় নিয়োজিত করা হয়েছে। সেনা কল্যাণে আমরা দেখেছি একজন মাত্র ইউনিফর্ম পরা অফিসার থাকতো, সেখানে এখন মনে হয় 30-50 জন রয়েছে। তাহলে আমাদের বর্ডার এই মিলিটারি প্ল্যানিং কারা করবে? এরা যদি চাল ডাল আটা ময়দার হিসাব করে সারাদিন, আর আর্মিতে ফেরত এসেও তো ওইখানকার বিজনেস লিঙ্ক করে মেনটেন করে। দে ডোন্ট কাম ব্যাক অ্যাজ মিলিটারি অফিসার এনিমোর। আমাদের এই সমস্ত কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি ডিফেন্স রিফর্ম কমিশনটাও প্রয়োজন। আর্মি শুড রোল ব্যাক ইটস বিজনেস টোটালি and get into garrison for a military purpose only, defense purpose only. এটা আমাদের মানে টোটাল ইয়েতে একটা বড় ধরনের একটা থট প্রসেসের মধ্যে চেঞ্জ আনতে হবে। আমি আরেকটা উদাহরণ বলি, আমি মনে করি এটা বলা উচিত। সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ইউনিফর্ম পরা কেন? এখানে দরকার কি? রিটায়ার্ড ইঞ্জিনিয়ার অফিসার বহুত আছে, যদি মিলিটারি অফিসারই দরকার হয়। এই সেনা কল্যাণে 50 জন রিটায়ার্ড অফিসার এমপ্লয়েড হইতে পারে, দরকার নাই তো। আমার আর্মির ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আর্মির মাথার পাকে ভারী করার দরকার নাই, আমাদের তো দাঁত এবং নখ দরকার। আমরা কিন্তু দাঁত নখ গুলো হারাচ্ছি, আমাদের ব্যাকটা বামটা মোটা হয়ে যাচ্ছে দিন দিন। এটা কিন্তু দেয়ার অফ নো ইউজ ইন দি ব্যাটল ফিল্ডে, কিন্তু এই সমস্ত মাথা ভারী প্রশাসন কোনো কাজে আসবে না। দে আর ভেরি এক্সপেন্সিভ এবং দে কাম ব্যাক টু আর্মি, ওই তাদের সমস্ত মানে ইমোরাল প্র্যাকটিস সহ ফেরত আসে। সিটি কর্পোরেশনে যেটা হয়, একটা ইঞ্জিনিয়ার ইউনিফর্ম পরা অফিসার, মেডিকেল কলেজে একটা ইউনিফর্ম অফিসার, ওয়াই? একটা রিটায়ার্ড ডক্টর ব্রিগেডিয়ার রিটায়ার করবে, যাও তুমি ঢাকা মেডিকেল কলেজের দায়িত্ব নাও, ডাইরেক্টর হয়ে যাও। নাসির ভাই, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো এইসব টপিক গুলো নিয়ে। এবং আমার যেটা মনে হয়েছে, গত 16-17 বছর ধরে আর্মিকে লোভী বানানোর একটা চেষ্টা হয়েছে, তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা যখন অফিসার ছিলেন তখন আপনারা 1 সপ্তাহ আগে রিকুইজিশন দিতেন যে আমার অমুক আত্মীয় আসবে বা অমুক জায়গায় যাবো, একটা গাড়ি দেন। এখন ক্যাপ্টেন মেজর লেভেলে আপনার প্রাডন নিচে গাড়ি হইলে তাদের চোখ ভরে না, 5000 স্কোয়ার ফিটের নিচে ছোট বাড়ি হইলে তাদের মন ভরে না, এইসব আর কি। মানে অর্থাৎ
খুব মানে এই শব্দটা তো এখন খুব জনপ্রিয়, খুব মেটিকুলাসলি ধ্বংস করে দেওয়া হয়েছে আর্মিকে। জি মানে আর জি ধ্বংস তো না, মানে বিপর্যস্ত করা, ক্ষতিগ্রস্ত করা হয়েছে আর কি। ক্ষতিগ্রস্ত করতে করতে আজকে এই হাল। আশা করি আপনাদের মতো এই অনেক অফিসার আমি জানি যে তারা খুব সোচ্চার, খুব সাহসী ভূমিকায় আছে। নিশ্চয়ই আমরা আমাদের এই ঘাটতিগুলোকে পূরণ করতে পারবো। সর্বশেষ আমি একটা জিনিস দেখাতে চাই। আমি গতকাল রাতে একটি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আমি যদি একটু দেখাই। আমরা কিন্তু এখন নিরাপদ বোধ করছি না। আগে আমরা যে ভাবটা অগাস্ট মাসে যে ফিলিংটা এসেছিল, জি, ওই জি। নিরাপত্তা বোধটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমরা কিন্তু এই এই যারা সাফার করেছে তারা কিন্তু আবার অনিরাপদ বোধ করছে। সারা দেশের জনগণ কিন্তু অনিরাপদ বোধ করছে এবং মনে করছে যে এই ১৬০০ বা ২০০০ অফিস যারা ছাত্র জনতা যারা জীবন দিছে, এই হাজার হাজার যারা আহত হয়েছে, পুরাটাই মনে হয় বিফল হয়েছে। আমাদের নাসির দ্রুত ভাই, মনে হয় কিছু একটা করা উচিত। স্যার ইউ আর ইনশাআল্লাহ রাইট স্যার। আমি নিজেও স্যার একজন রিটায়ার্ড আওয়ামী জেনারেলের মাধ্যমে একটা থ্রেট পেয়েছি যে আমার বিপদ হইতে পারে। আমি জাস্ট বলছি স্যার, আই সার্ভাইভ শেখ হাসিনা। আমি একই কথা বলি। তবে আমি সর্বশেষ এই যে বিডিআর বিচারের যে কমিশনের কথা সেটা নিয়ে আমি গতকাল রাতে একটা পোস্ট দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছি তবে মানে কমিটি নির্বাচনে যেন কোনো চুদুর-বুদুর না হয়। বাড়ি চট্টগ্রাম, হ্যাঁ, ঢাকা দেখেছি, আমি দেখেছি এটা। বিভাগের ছাত্র আদমরা আমি টাইপ শহীদ মিনারে আপনার এই পোস্টটা করছি, শহীদ মিনারের দ্বারায়। হাসিনার সুবিধাভোগী, দুর্নীতিবাজ, চেতনাজীবী, ভীতু, গোপনে ভারতের দালাল, মতি মাহফুজের গঙ্গের পাচাটা কাউকে যেন নিয়োগ দেয়া না হয়। বিনয়ের সঙ্গে সতর্ক করা হলো। অর্থাৎ আমরা জেগে আছি ইনশাল্লাহ। আমরা কোনো কিছুই ছাড় দেব না। ন্যূনতম কোনো ছাড় নাই আমার দেশের প্রশ্নে। এই ব্যাপারটা আমি আবারও বলতে চাই এবং যে নাসির ভাই আপনি দেশে আছেন, আমরা সুবিধাজনক অবস্থায় আছি দেশের বাইরে। আমরা ৩ জনই। কিন্তু আপনার সাহসের প্রতি আমাদের সমর্থন আছে। আপনার যেকোনো কিছুর প্রতি আমাদের সমর্থন থাকবে এবং আমরা আ আপনার যেকোনো আহ্বানে আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। আজকে ধন্যবাদ। আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করি যে আমি কখন মরবো, কিভাবে মরবো, কোথায় মরবো এটা ঠিক করা আছে। এটা কোন অবস্থাতে ১ ইঞ্চি, ১ মিনিট, ১ সেকেন্ড সরাতে কেউ চেঞ্জ করতে পারবে না। সুতরাং আমাকে শান্তি দিয়ে কেউ পিছু হটাতে পারবে না। আমার মনে হয় যে আমরা এখানে বাকি যে ৩ জন আছি ৩ জনও একই মানসিকতাই পোষণ করি আমরা। যে আমাদের জি, ভরসার জি, জায়গা একটা। আমাদের কি হবে সেটা দুনিয়ার কারো হাতে এই জাতীয় কোনো জি। বিষয় নাই। আপনাদের জি। ৩ জনকে অসংখ্য ধন্যবাদ আজকের যোগ দেওয়ার জন্য এবং বিশেষ করে ব্রিগেডিয়ার হাসান নাসির সাহেবকে বিশেষ ধন্যবাদ যে জাস্ট একটা টেক্সটের মধ্যেই উনি রিকোয়েস্ট করেছে, আপনি যোগ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আন্তরিকভাবে। নিশ্চয়ই ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সবাইকে নিয়ে আমরা না, আলোচনা আমি অনেক হালকা ফিল করছি। আমাকে এই ফিলিংটা দেওয়ার জন্য, আমার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ধন্যবাদ। ইউ ডিড এ গ্রেট জব টুডে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আবারও নাটক, কমিশন না কমিটি। আমরা কোনোভাবেই কোনো কমিটিকে মেনে নেওয়া হবে না। পূর্ণ ক্ষমতা সহ একটি কমিশন দিতে হবে। যে কমিশনের আ ক্ষমতা থাকবে যেকোনো কাউকে তলব করার, যেকোনো কাউকে জিজ্ঞাসাবাদ করার এবং আমি চাইবো যে একটি কমিশন গঠন করে ১ম এই তলব করা হবে জেনারেল জাহাঙ্গীরকে। যিনি সেনা প্রধানের আ বা সেনাবাহিনীর যে কমিটি তার প্রধান ছিলেন এবং সঠিকভাবে তদন্ত করতে পারেননি। এটি নিয়ে নানা অভিযোগ আছে। তাকে দিয়েই শুরু হবে সেই কমিশনের কাজ। আর কোন রকমের চুদুর-বুদুর যদি কেউ করে তাকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। তিনি ডক্টর ইউনূস হন, তিনি ডক্টর আসিফ নজরুল হন, কি জেনারেল ওয়াকারুজ্জামান হন। আমার দেশের প্রশ্নে কোথাও কোনো আপোস নাই, কোথাও কোনো মিষ্টি, মিষ্টি কথা বলার কোনো অবকাশ নাই। প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। কারণ আপনারা এখন জনগণের সেবক, জনগণের দ্বারা নিয়োগ পাওয়া। তো দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আ আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।